ওকে। সো আমি যেভাবে যাচ্ছি বা আপনারা ক্লাসে আমার সাথে যেভাবে যাবেন সেটা প্র্যাকটিক্যালি এরকম। হয় আপনি একজন টোটালি বিজনেসম্যান। বিজনেসম্যান বলতে অনলাইনে আপনার প্রেজেন্স আছে। আপনি অনলাইনে কোনো না কোনো বিজনেস করেন, সেটা কোনো না একটা ওয়েবসাইটের মাধ্যমে। রাইট? তো ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি বিজনেস করতে যান, অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। অবশ্যই আপনার ওয়েবসাইট থাকবে। রাইট? সো ওয়েবসাইট এখন আপনার ছিল না, ওয়েবসাইট আছে। এরপরে যেটা হয় যে ওয়েবসাইট করার আগে আপনার তো কিছু ধারণা থাকা লাগতো যে হ্যাঁ আমি কি নিয়ে ওয়েবসাইট করব, কিভাবে কি করব না করব। এইটার জন্য আমরা দুইটা পার্ট অলরেডি করে এসেছি। কি দুইটা পার্ট করে এসেছি? একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোন নিশটা নিয়ে কাজ করা উচিত। কারণ আপনি রিসার্চ করলে বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা একটা কিওয়ার্ড বা এইটা একটা নিশ, এই নিশের এরকম এরকম টাইপের কিওয়ার্ড হয়। বাট এটার এতটা বেশি আহ, হইলো ওয়েব পেজ অপটিমাইজ করা নেই। অপটিমাইজ করা নেই বলতে সার্চ রেজাল্ট তুলনামূলক কম আছে। এবং যেরকম টাইপের সার্চ রেজাল্ট আছে সেখানে আমরা যদি আমাদের প্রপার নলেজ দিয়ে আসলে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি এবং সেটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা র্যাঙ্কে আসতে পারবো বা আমাদের র্যাঙ্কে আসা পসিবল হবে। রাইট? সো সেইটা ভেবে দেখা যাচ্ছে আমরা একটা নিশ সিলেক্ট করে নিছি। তো করে নিলাম নিশ সিলেক্ট। এখন নিশ সিলেক্ট করার পরে আমাদের কিছু কন্টেন্ট দরকার হয়, যেগুলা ধরেন আমরা যতদিনে হচ্ছে যে অন্যদের থেকে কন্টেন্ট লেখাবো, তো তার মধ্যে আমরা ২-৩টা কন্টেন্ট যেন নিজেদের মতো করে লিখে সেটা পাবলিশ করে দিতে পারি। যাতে আমাদের সাইটের একটা ফ্লো থাকে। হ্যাঁ, যে না হ্যাঁ ঠিক আছে অ্যাক্টিভ সাইট। রাইট? সো এইবার প্র্যাকটিক্যালি ধরেন আপনার ওয়েবসাইট ছিল না। আপনি কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে একটা নিশ সিলেক্ট করে একটা ওয়েবসাইট করেছেন। তো আপনার ওয়েবসাইটে দেওয়ার মতো কোনো কন্টেন্ট ছিল না। যেরকম কন্টেন্ট ধরেন আপনার কোনো কন্টেন্টই দেওয়ার দরকার নেই। যেরকম ব্লগ টাইপের যে পোস্ট দেওয়ার দরকারই নেই। আপনার কি দেওয়ার দরকার হবে? ধরেন যে আম অ্যাবাউট আস পেজ বা কন্ট্যাক্ট আস পেজ, এইটার মধ্যেও তো আসলে ইয়ে থাকে। আপনার কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্ট থাকে, রাইট? তো ওই কন্টেন্ট তৈরি করতে হলেও আমাদের ফরম্যাটটা দরকার বা ফরম্যাটটা দরকার ছিল আর কি। যে হ্যাঁ এটার এরকম এরকম ফরম্যাট হয়, সো এটার মধ্যে আমি যদি এরকম এরকম দেই আমার অপটিমাইজ থাকে। আমার অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ এই দুইটা তো আসলে গুগলে র‍্যাঙ্ক করার প্রয়োজন নাই, বাট ওর ভিতরে যে কন্টেন্ট আছে ওইটা যেন অপটিমাইজ থাকে। আহ, আমরা যখন এসইও করতে যাব ওইটার স্কোর যেন লো না হয়, এইটার জন্য আমরা কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং কিভাবে করতে হয়, পোস্ট রাইটিং কিভাবে করতে হয় সেটা শিখছি। আচ্ছা, এটা আর একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে ধরেন আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি না অথবা কিওয়ার্ড রিসার্চ দুটোর একটা করতে পারি না। যতটুকু পারি তার মধ্যে আমি শুধু নিশ খুঁজে নিতে পারি যে হ্যাঁ এই নিশটা ভালো, বাট প্রপার একদম খুব দারুণ করে আমারটা র‍্যাঙ্ক করে দিবে এরকম কিওয়ার্ড আমি রিসার্চ করতে পারি না। আমি এরকম কন্টেন্টও লিখতে পারি না সাপোজ। যদিও আপনারা মোটামুটি সেটা পারেন, বেশ ভালোভাবে পারেন। তো এখন আমরা কি করব? আমরা এখন মার্কেট প্লেসের মধ্যে গিয়ে যারা পারে তাদেরকে হায়ার করব। রাইট? এখন কাদের হায়ার করব? মনে করেন আপনাদেরকেই হায়ার করব। মানে আপনারা এক একজন ইন্ডিভিজুয়াল একজন একজন করে তখন মানুষ হয়ে যান। গিয়ে আপনাদেরই টিমমেট যারা আছে ধরেন হচ্ছে তারাই আপনার সেলার। আপনার কাছে সেল করবে যে হ্যাঁ কেউ কন্টেন্ট লিখে দিবে বা কেউ আর্টিকেল লিখে দিবে। কেউ হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করে দিবে। রাইট? সো আপনি কি করবেন? তাদেরকে হায়ার করবেন। তো তাদেরকে হায়ার করতে গেলে অথবা আপনি যদি এরকম সার্ভিস সেলার হন, তো আপনাকেও তো আরেক টিমমেট হায়ার করার জন্য এইভাবে ভাববে। সো আপনাদেরকে তো হায়ার করতে গেলে আসলে আপনাদের গিগটা থাকা লাগবে, তাই না? সো যদি আপনাদের এই দুইটার গিগ না থাকে, মানে দুইটাই যে দিতে হবে ব্যাপারটা এরকম না। মোটামুটি আপাতত আপনারা কিওয়ার্ড রিসার্চের গিগ দেন, আর্টিকেল যার ভালো লাগবে দিবে। যদি ওইভাবে এতটা খুব বেশি ভালো না লাগে যে না আর্টিকেল নিয়ে আমার এতটা নাই, কারণ আর্টিকেল নিয়ে আমি এতটা জোর দিব না, কজ আর্টিকেল কোয়ালিটিফুল করতে গেলে প্রচন্ড প্র্যাকটিসের দরকার।
সেটা যার একমাত্র লেখালেখি ভালো লাগে বা ইংলিশে একটু ভালো দক্ষতা আছে এরকম মানুষ ছাড়া একটু মানে টাফ। সো আর্টিকেলের উপরে এতটা জোর দিচ্ছি না, বাট কিওয়ার্ড রিসার্চটা যেটা আছে সেটার উপরে জোর দিচ্ছি। তার মানে আমাদের এখন ওয়েবসাইট হয়ে গেছে, আমাদের কিওয়ার্ড লাগবে, আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য একজনকে হায়ার করব। তো আপনাদের গিগ যদি তার মধ্যে না থাকে, আহ, সেই ক্ষেত্রে মনে করেন আমাদের ওয়েবসাইটের কাজ কিন্তু ওই পর্যন্তই থাকবে। কারণ আগে আমরা হচ্ছে কিওয়ার্ড নেব, তারপরে কন্টেন্ট লেখাবো, কন্টেন্ট লেখানোর পরে সেইগুলো আমার অপটিমাইজ করার প্রসেস আছে। সো আপনাদের ক্লাস কিন্তু ডিলে হবে। আপনাদের ক্লাস আপনাদের উপরেই। আমি এর আগে প্রথম থেকেই বলে আসছি যে আমার ক্লাসের মডিউল, আমার যে ক্লাসের স্কেডিউল, এটা টোটালি অন্যান্য যতগুলো আপনারা কোর্স করবেন এবং করছেন বা করেছেন সবগুলোর চেয়ে আলাদা। আমি শুধু এইভাবে এগোতে চাই যেটুকু পর্যন্ত আমি যা শেখাচ্ছি বা আমি যা শেয়ার করতেছি, যে টপিক আপনারা দেখতেছেন বুঝতেছেন, সেটা প্রপারলি করেন। নিজের জন্য এইটা একটা বিজনেস। ফ্রিল্যান্সিং টোটালি একটা বিজনেস। আরেকজন যখন আপনি আরেকজনকে সার্ভিস দিচ্ছেন তখনও বিজনেস, বাট হতে পারে সেটা কেমন বিজনেস? রেন্ট টাইপের বিজনেস। আপনার স্কিল আপনি একটা সার্ভিসের পিছনে কাজে লাগাচ্ছেন, লাগিয়ে সেইটা হচ্ছে গিয়ে আপনি আগামী 5 দিন 6 দিন 3 দিন 2 দিন এরকম পর্যন্ত তাকে সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে? সো আপনাদের কাছে অনুরোধ বলতে পারেন বা আসলে ইনস্ট্রাকশন বলতে পারেন যে গিগটা যেটা আছে ডকুমেন্ট, আপনার ভুল হোক ঠিক হোক, ডকুমেন্টটা তৈরি করেন। এরপরে কিন্তু আপনাদের আবার পিকচার তৈরি করতে হবে বা গিগের ইমেজ তৈরি করতে হবে। আহ, এইটা আমরা শেষেও করতে পারতাম। শেষে যে করতে পারতাম না ব্যাপারটা এরকম না, শেষেও করতে পারতাম। বাট ক্লাস চলাকালীন যদি আপনাদের কারো প্রবলেম হয় এরকম যে ধরেন আমার গিগ র্যাঙ্ক হচ্ছে না, বা গিগে কি কোনো আসলে সমস্যা হচ্ছে, বা দেখা গেল কোনো বায়ারের সাথে কথাবার্তা বলতেছেন, কমিউনিকেশন, ক্লাসের শেষেও আপনারা সাপোর্ট পাবেন, এটা নিয়ে সমস্যা নাই। বাট ক্লাসের শেষে কি হয় যে আপনাদের ব্যাচটা টোটালি শেষ, তারপরেও কিন্তু যে সেশনটা চলতেছে এটা আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি। ও আপনাদের না, এটা প্রথম ব্যাচের কথা বলতেছি আর কি, সরি। যে প্রথম ব্যাচের ক্লাস অলরেডি শেষ, তারপরেও আমি যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে নিচ্ছি তাদের একটা মেন্টরিং সেশন। হয়তো মেন্টরিং সেশন 10টা ক্লাস হবে, তার মধ্যে 3টা ক্লাস হয়েছে আর বাকি হইলো 7টা ক্লাস হবে। সো এইটা গ্যাপ দিয়ে দিয়ে হয়, বা ওদেরকে একটু গ্যাপ দিয়ে দিয়ে নিচ্ছি, হয়তো 1 দিন 2 দিন পর পর বা পরপর 2-3 দিন এইভাবে। সো তাতে কি হচ্ছে যে আম, তাদের যদি কোনো সমস্যা থাকে, তো সেই সমস্যা সে এসে শেয়ার করতে পারবে। কিছু কিছু জিনিস টোটালি তাদেরকে হাতে কলমে করে দেওয়ার চেষ্টা করতেছি। সো এরকম টাইপের সাপোর্ট আপনারা পরে পাবেন, বাট আপনাদের যদি গিগ না থাকে এই টাইপের সাপোর্ট আমি কিভাবে দিব বলেন? আমার প্রথম ব্যাচে 2 জন হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে। এভারেজে একজন হচ্ছে পার মান্থ উনি আগের থেকে কাজ করতো, পরে গিয়ে এখান থেকে আরো কিছু নলেজ উনি বললো যে ভাই আমার এইসব নলেজ ছিল না, আমার বিল্ড আপ হয়েছে, মোটামুটি আমার কাজে লাগতেছে। সো উনি অন এভারেজ আমাকে বলছিল যে $800 থেকে $900 মতো করে হয় পার মান্থে। আর নতুন একজন ছিলেন, ওনার আগের থেকে অ্যাকাউন্ট ছিল, গিগ দেয়া ছিল না, পরে গিগ দিছে বা ইটি করছে। ওনার হচ্ছে প্রথম যে অর্ডার আসছে $130, পরের যে অর্ডার আসছে ওইটা $600, আর এরপরে মনে হয় একটা অর্ডার আসছে ওইটা $50 না $30 জানি। সো আপনাদের যদি এই গিগ না থাকে আমি কিন্তু ওইভাবে তখন পরে গিয়ে হেল্প করতে পারবো না, কাজ পরে গিয়ে যে সেশনগুলো নিব তার মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের গিগ সংক্রান্ত সেশনই হবে, যে এই গিগের খুঁটিনাটি এই বিষয়গুলো আমার জানার দরকার। ভাই একদিন বসেন আমরা একটু সেশনটা করি, ওইটা আমরা করে দিব। আচ্ছা, আর তাছাড়া যদি আপনারা গিগ না থাকে বা এই যে ক্লাসের মধ্যেই আপনারা এই পিরিয়ডের ভিতরে গিগ দেওয়ার কথা, সো এটার মধ্যে যদি গিগ না দিয়ে দেন তো শেষে গিয়ে আপনারা গিগ দিবেন, সেই গিগ পারফর্ম করবে,
তারপর আপনাদের অর্ডার আসবে, সেই অর্ডারে ঝামেলা হবে। ঝামেলা হবে বলছি, তার কারণ হলো প্রথম প্রথম অর্ডার আসলে যাদের অভিজ্ঞতা নেই তাদের কাছে একটু আনইজি লাগে, রাইট? সো এটুকু হবে, কিছু কিছু সময় এরকম হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা গিগ এখন থেকে দিয়ে দেন, এইটা নিয়ে একটু সিরিয়াস হয়ে যান, একটু ট্রাই করেন। আচ্ছা, অনেকগুলা কথা বলে ফেললাম, হয়তোবা কাজে লাগার মতোই কথা। সো যার যার গিগ যতটুকু হয়েছে আমাকে একটু দেখান, আমি আজকে একটু সাজেশন দিয়ে দেই। ভাই আমি স্ক্রিন শেয়ার করি। অবশ্যই। ভাই এটা আমার প্রথম ইয়ে ছিল, আপনি এটাকে ইয়ে করে দিয়েছিলেন। তো এটা প্রাইস সেকশনটা বলছিলেন ঠিক করার জন্য, আমি প্রাইসটা মানে ওভারঅল ইয়ে করার পরে আমি প্রাইসটা ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, বেসিক প্যাকেজে শুধুমাত্র আপনি এইটুকু করে দিবেন। হ্যাঁ, বেসিক প্যাকেজ এটা আছে। এক পেজের জন্য একটা হেডিংস, একটা ডেসক্রিপশন, সাইট ম্যাপ অ্যাড করে দেয়া, রোবট টিএক্সটি অ্যাড করে দেয়া। আমার কাছে মনে হচ্ছে $10 বেশি হয়েছে, আমার কাছে মনে হইলো আর কি। আচ্ছা আচ্ছা, ভাইয়া, এখানে ওয়ান পেজের জায়গায় আপনি টু পেজ দিয়ে দেন। দুইটা পেজের হেডিং, দুইটা পেজের ডেসক্রিপশন করে দিবেন, সাইট ম্যাপ এবং robots.txt অ্যাড করে দিবেন। তো সেই ক্ষেত্রে যারা আসবে তারা দেখে ভাববে যে মোটামুটি তাহলে হেডিং গুলো এত সুন্দর করে করে দিবে যে হেডিং এর জন্য হয়তোবা দুইটা হেডিং এ $5 $5 $10 নেবে, ডেসক্রিপশনের জন্য হয়তোবা $5 $5 $10 নেবে, বাকি যে $15 থাকবে সাইট ম্যাপ এবং robots.txt করার জন্য নেবে। ঠিক আছে? বাট আপনি যদি $45 $40 দিয়ে দেন সেই ক্ষেত্রে একটু বেশি মনে হয়, ওভার প্রাইস, অনেক ওভার প্রাইস মনে হয়। আচ্ছা, আর এক পেজের ক্ষেত্রে গেলে সেটা খুবই বাজে দেখায় তো। ওকে, নিতে চলে আসেন, দেখি। স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি ই করতেছেন হচ্ছে অন পেজ অপটিমাইজেশন সার্ভিস। ঠিক আছে, এক্সেলেন্ট, চার্মিং এন্ড প্রফিটেবল হেডলাইন, ডেসক্রিপশন, অ্যানালাইসিস, comprehensive sitemap and robot.txt optimized title tags এবং ইমেজ, অপটিমাইজিং ওয়েবসাইট অ্যাক্টিভিটি এবং পারফরম্যান্স, গুগল সার্চ ফ্রেন্ডলি, ক্রল, error and broken link optimized, wp schema data, semantic tags optimization, full search console optimization। আম আচ্ছা, এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্যাকেজে মোটামুটি এটা কতটা পেজের জন্য করছেন নাকি ফুল সাইটের জন্য? ফুল সাইটের জন্য। তাহলে এই যে অন পেজ অপটিমাইজেশন সার্ভিস ফর ফুল সাইট, এটা দিতে পারেন। হুম, প্রিমিয়াম প্যাকেজ অপটিমাইজেশনে কি করছেন? অল আর অ্যাবভ ইনক্লুডেড, সবই থাকবে। কমপ্লিট অন পেজ ওয়ার্ডপ্রেস এসইও সার্ভিস, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট অপটিমাইজেশন, লং টেল কিওয়ার্ড এবং নিশ বেসড অপটিমাইজেশন। ওকে, ঠিক আছে। প্রাইস সেকশন এরকম দিলেও প্রবলেম হবে না, আশা করা যায় যে আপনি যেভাবে দিছেন এটা প্রফেশনাল টাইপের, খুবই প্রফেশনাল টাইপের আছে, সো প্রবলেম নাই। আচ্ছা, দ্বিতীয় আর একটা করছিলেন বললেন? ওকে, কমপ্লিট অন পেজ এসইও এন্ড টেকনিক্যাল ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন। ওকে,
নিচে আসেন দেখি আপনার মানে গিগের ডেসক্রিপশনটা একটু দেখি। আই এম প্রফেশনাল এক্সপার্ট। আচ্ছা, ওকে, এই যে লিখছেন I am a professional SEO expert working for the past 3 years for clients all around the globe. I used এই যে এটা লিখছেন, হ্যাঁ, এখানে একটু সুন্দর করে লিখতে পারেন যে being a professional SEO expert, I am দিয়ে যদি শুরু করেন একটু কেমন জানি লাগে, হ্যাঁ, being দেন যে প্রফেশনাল এসইও এক্সপার্ট হয়। আমি লাস্ট বা হচ্ছে যে কি জানি বলে এক্সপার্টের পরে কমা দিয়ে দেন, বিইং এ প্রফেশনাল এসইও এক্সপার্ট তারপরে একটা কমা দিয়ে দেন। আচ্ছা, বিইং এ হবে, হ্যাঁ, বিইং এ, হ্যাঁ, আচ্ছা, বিইং এ প্রফেশনাল এসইও এক্সপার্ট। এই পর্যন্ত একটা কথা শেষ। আমরা যদি কথা বলতে যাই, একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি কথা বলতে যাই হচ্ছে গিয়ে আমার বায়ারের সাথে, তখন কিন্তু কি হয় যে বায়ার যদি ইংলিশ নেটিভ রিজিয়নের হয়, যে হ্যাঁ তার ইংলিশই ভাষা, সে কিন্তু কথা বলার মতো স্টাইলে কথা বলবে, মানে এখানে লিখবে। আমরা বাঙালি যারা আছি না, তারা লিখি এক ভাষায়, কথা বলি আর এক ভাষায়, মানে স্টাইল আলাদা হয়ে যায়। আমরা যেভাবে কথা বলি সেভাবে লিখি না, যেভাবে লিখি সেভাবে কথা বলি না, বাট ওরা যেভাবে কথা বলে সেভাবে লেখে। সো ওদের কথা যেরকম বলার সময় ভাঙা ভাঙা আসে, ভাঙা ভাঙা বলতে একটা সেন্টেন্স তারপরে দাড়ি কমা ওদের ওইখানে ওইভাবে থাকে না, বাট বোঝা যায় যে হ্যাঁ এখানে থামতেছে তারপরে এইটা শুরু হচ্ছে। আপনি কিন্তু যখন ওই ইংলিশ এরকম করে পড়বেন যে গ্রামাটিক্যাল একদম টোটালি ইংলিশ আপনি মানে করে নিয়ে চলে গেছেন, বাট ওই জায়গায় দাড়ি কমা আপনি গ্রামারের অনেকগুলো খুঁজে পাচ্ছেন না, তখন আপনার কাছে মনে হবে আরে এখানে তো জ্যাম আর হবে এরকম টাইপের, তা কই। সো এই জায়গায় আসলে ওরা কমা টমার মতো এরকম জিনিস ইউজ করে যে বিং এ প্রফেশনাল এক্সপার্ট, এটুকু শেষ, যে আমি একজন প্রফেশনাল এক্সপার্ট হওয়াই, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি ওয়ার্কিং ফর দা, এই যে ওয়ার্কিং ফর দা এখান থেকে শুরু হয়েছে। অনেকে এরকম বলতে পারে, আচ্ছা ওয়ার্কিং ফর দা কেন, তো আই এম ওয়ার্কিং দিতে পারে, কেন দিইনি। আসলে এটা কমিউনিকেশন ইংলিশ টাইপের, আপনি যতটা এইভাবে প্রফেশনাল করে তুলে ধরতে পারবেন ততটা আপনি নিজের জন্য লাভ। আচ্ছা, সো okay, being a professional SEO expert working for the past 3 years for clients all around the globe, গ্লোবের পরে এন্ড দিয়ে দেন, ডট ওই যে ফুল স্টপ কেটে দেন, দিয়ে এন্ড দিয়ে দেন, হ্যাঁ। and I use the most advanced কি বলে অ্যাডভান্সড টেকনিক থেকে টেকনিক্স, রাইট। তারপর হচ্ছে approved by Google, um okay, and always, আপনি কমা দিছেন এর জন্য এন্ড তুলে দিতে বলতেছে। আপনি যদি কমা না দেন এন্ড থাকবে, অবশ্যই থাকবে, ওটা ওই ভুল দেখাইলেও থাকবে। গ্লোবের আগে একটা কমা দিয়ে দিতে পারেন, রাইট, সমস্যা নাই। এটা কথা বলার ভিতরে আমরা একটা যোগ করলাম, যেটারে বলে হইলো একটা লিঙ্কিং ওয়ার্ড যোগ করলাম, যেটা আসলে অ্যালগরিদম এতটা ভালো করে ধরতে পারে না। অ্যালগরিদম এতটাও হচ্ছে উন্নত হয় না, এই যে টোটালি ইংলিশ ভাষাভাষী যেভাবে কথা বলা হয় বা কথা বলে সেটা একদম প্রপারলি ওইখানে দিয়ে দিলে তারা বুঝতে পারবে বা আমাদেরকে সাজেশন দিতে পারবে। সো আচ্ছা, কিছু কিছু জায়গায় আসলে এরকম হয়। সো অ্যাপ্রুভড বাই গুগল আর অলওয়েজ রিমেইন আপডেটেড উইথ দ্য গুগল অ্যালগরিদম। ওকে, অ্যালগরিদমের এ বড় হাতে করে দেন। আচ্ছা, ঠিক আছে। সো আই থিংক দিস
makes me the right person to handle your project, whether it be complete WordPress SEO on page optimization. আচ্ছা, আপনি কি কি করে দিবেন? সেট আপ ওয়েবমাস্টার টুল ভিয়া গুগল বিং ইয়ান্ডেক্স ইটিসি দিলেন করে, গুগল অ্যানালিটিক্স সেটআপ এবং কনফিগারেশন দিলেন, প্রিমিয়াম ইয়োস প্লাগইন উইথ বেস্ট সেটিংস দিলেন, হাই কোয়ালিটি কিওয়ার্ড রিসার্চ, টাইটেল, মেটা টাইটেল, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, h1 h2 h3 ট্যাগ সেটআপ, ইমেজেস অল্টার ট্যাগস ম্যানুয়ালি, এক্সএমএল সাইটম্যাপ সেটআপ, সেটআপ রোবট। আচ্ছা, robots.txt, এখানে এস দিয়ে দেন একটা রোবটের পরে, তারপর হচ্ছে কমপ্লিট টেকনিক্যাল অপটিমাইজেশন সার্ভিস, স্পিড অপটিমাইজেশন ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, আচ্ছা, জাস্ট জানার জন্য মোর্শেদ ভাই কি বলতে পারবেন যে টেকনিক্যাল এসইও এর মধ্যে কি কি থাকে? তো পারবেন? সেটা বেসিকটা আসলে দেখছিলাম। গিগ দেখলে হবে না ভাই, কিছু কিছু জিনিস আসলে শুধুমাত্র গিগ দেখে হয় না। আপনি গিগের মধ্যে সেটাই পাবেন যেটা যারা সার্ভিস দিচ্ছে তারা পারে, বাট আপনাকে জেনে রাখতে হবে। যেহেতু আপনি উপরে উল্লেখ করে দিয়েছেন যে আপনি টেকনিক্যাল এসইও করবেন, রাইট? টেকনিক্যাল এসইও এর মধ্যে অনেক কিছু আসে, যেমন টেকনিক্যাল এসইও এর ভিতরে এক্সএমএল সাইট ম্যাপ আসবে, robots.txt আসবে, আপনার গুগল সার্চ কনসোলে অ্যাড করা সেটা আসবে, গুগল অ্যানালিটিক্স আসে, গুগল ট্যাগ ম্যানেজার আসে। ইউআরএল এর যে ব্যাপারগুলো থাকে, যে আপনার ইউআরএল শর্ট করা, ইউআরএল সেগুলা হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি করে তোলা, এটা আসে। এরপর হচ্ছে যে স্কিমা ডাটা আসে। আম, আপনার এটার ভিতরে হচ্ছে গিয়ে ইয়ে আসবে, ক্যানোনিক্যাল যে ট্যাগ গুলা আছে, ক্যানোনিক্যাল ট্যাগ গুলা আসবে। আহ, তার সাথে হচ্ছে আরো এরকম টেকনিক্যাল কিছু জিনিস আছে যেগুলা ক্যানিবিলাইজেশন বলে। হ্যাঁ, ওই যে আপনার হচ্ছে কিওয়ার্ড ক্যানিবিলাইজেশন। সো এইটাও টেকনিক্যাল এসইও এর মধ্যেই পড়ে, যে টেকনিক্যালি আপনার ইয়েতে কি বলে অন পেজ যে এসইও করবেন আপনি, অন পেজ এসইও এর মধ্যে ওইটা ওকে, কোনো সমস্যা নেই ওইটার, ওই পেজের জন্য ওকে। বাট আপনি যখন ওভারঅল একটা ওয়েবসাইটে ধরতে যাবেন তখন ওইটাতে ইরর, ওটাতে সমস্যা আছে, কারণ একই রকম হয়ে যায়, একই রকম হওয়া যাবে না। তো এটা কোথায় হওয়া যাবে না, কি হওয়া যাবে না, এটা তো আমি আপনাদের শেখাবো, সমস্যা নাই। বাট টেকনিক্যাল এসইও এর ভিতরে অনেকগুলা পার্ট আছে। সো আপনাকে আমি একটু সাজেস্ট করব, প্রথমটা আপনার মোটামুটি ঠিক আছে, প্রথমটা এখন আপনি গিগ আপলোড দিয়েছেন? না, না, আপলোড দেইনি। ওই যে ইমেজটা পাঠিয়েছি, ইমেজটা দেখাবো একটু আমায়। আচ্ছা, এর আগে তাহলে আপনার কোন গিগ আপলোড দেয়া আছে? ওই যে আপনি মেসেজের কথা আহ, মানে বলছিলেন, এটা দেখাইলেন, নাকি গিগ আপলোড দেওয়ার আগে আপনাকে মেসেজ পাঠাইছে? না, না, ওটাতে গিগ আপলোড করা আছে। আমার এক্সট্রা ৩ টা গিগ আপলোড করা আছে। আমি এখন যেই মানে নিয়ম মেনে আমি যেভাবে গিগটা করা হয়েছে, হুম হুম। ওগুলোতে তেমন ভাবে কোনো কিছু করা হয়নি। তো আমি আচ্ছা ভাবছি যে আগের যে ৩ টা গিগ আছে সেই ৩ টা গিগ ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করতে হবে না, আপনি ওই দুইটা গিগে এক্সপেরিমেন্ট করতে পারেন। হ্যাঁ, মানে তাও করা যায়। রুলস এর বাইরে যায় এরকম কিছু করবেন না, বাট মানে রুলস এর বাইরে যায় বলতে আমি যে রুলস গুলো দিচ্ছি ওইটা না, ফাইবারের রুলস এর বাইরে যায় এরকম কিছু করবেন না। না করে দেখা যাচ্ছে এডিট করে দিবেন, কেমন? ওইখানে নিয়ে যে আপনি সুন্দর করে টাইটেল অপটিমাইজ করে ওখানে লিখে দিলেন, দিলেন, প্রাইস সেকশনটা এডিট করে দিলেন, দিলেন, আহ, ছবিটা আর একটু সুন্দর করে দিলেন যদি না থাকে, দিলেন, তারপর দেখা যাচ্ছে ডেসক্রিপশনটা আর একটু অপটিমাইজ করে দিলেন, দিলেন। তো আপনি দেখেন যে এই দুইটা তিনটা মানে সবগুলো একবারে করবেন না, দুইটা তিনটা একটু করেন, করার পর রেজাল্ট কেমন আসে সেটা দেখেন। যদি আপনারটা আনঅপটিমাইজড হয়, যে না খুব বেশি অপটিমাইজড নেই, সেই ক্ষেত্রে ফাইবারই আপনাকে সাজেস্ট করবে যে এইটা এটা এডিট করো। আপনি যখন ওইটা এডিট করে নেবেন, যখন এডিট করে নেবেন আপনার ইমপ্রেশন অনেক ভালো আসবে। এই জিনিসটা লাস্ট বেশ কয়েকজনের সিস্টেম ঠিকভাবে আসলে করাইছি, আহ, ফলাফল ভালো আসছে। কিন্তু এখন ফাইবার আমাকে তেমন কোনো কিছুই বলেনি। জি বুঝিনি।
না ফাইবার আমাকে তেমন কোনো ইয়া না দেয়নি যে ফাইবার এটা আপনাকে এডিট তেমন করতে। কোনো কিছু বলবে না তো, আপনি তো আর এক্সপেরিমেন্ট করেননি। আপনি যখন এক্সপেরিমেন্ট করতে যাবেন কোনো না কোনো জায়গায় একটু ভুল থাকবে, যখন ভুল থাকবে তখনই বলবে, ভুল থাকার আগে বলবে না তো। আমার দুইটা স্টুডেন্ট আছে বাইরের, মানে আপনাদের এরকম এসিডি ব্যাচের না, বাইরের। সো তাদের অ্যাকাউন্টে কি করছিলাম, ইমপ্রেশন প্রথমে খুব কম আসে, মানে প্রথম যখন দিল তখন বেশ ভালো আসে, যে প্রথম দিনের শেষে প্রায় 200-300 এরকম করে ইমপ্রেশন আসতো পার ডে একটা গিগে। তো এরপরে কি হইলো, আহ ওরে বললাম যে এক্সপেরিমেন্ট করতে, ও হইলো করলো, কিছু কিছু জিনিস এডিট করলো নিজের মতো করে, করার পরে কিছু হয় না, কিছু হয় না, 2-3টা হচ্ছে ই করার পরে, এডিট করে দেওয়ার পরে এইবার হচ্ছে গিয়ে ফাইবার তারে সাজেস্ট করলো যে তোমার যে গিগ আছে এটা আনঅপটিমাইজড আছে, অপটিমাইজ করো, এটা হচ্ছে যে অপটিমাইজ করো, ধরো টাইটেল মাইটেল যেটা আছে অপটিমাইজ করে দাও। আমি বললাম ঠিক আছে করে ফেলো। তো সেই ক্ষেত্রে তখন সে এডিট করলো এবং সেটা অপটিমাইজ টাইপের হচ্ছে যতটুকু যা করা যায় করে দিছে। গিগ র্যাঙ্ক করলো হচ্ছে 2 নাম্বার পেজে, 2 নাম্বার পেজে র্যাঙ্ক করার পর মোটামুটি ইমপ্রেশন পার ডে 600, 700, 900 করে আসতেছে। এটা গিগ মানে গিগ কি কোনো মার্কেটিং করা হয়েছিল না এভাবেই? এইভাবেই, এগুলাই ট্রিক্স। সো এরকম কিছু ট্রিক্স টিপস শেয়ার করা হয় আর কি। আপনাদের যে কোর্স হবে সেই কোর্সে তো টপিক সবাই জানে, তাই না? গুগল, ইউটিউব যে কোনো জায়গা থেকে মানুষ এসব টিপস নিতে পারে, বাট যেটা রিয়েল এক্সপেরিয়েন্স, এরকম রিয়েল এক্সপেরিয়েন্স খুব কম মানুষ দেয়। আচ্ছা, তো যেটা যাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে তার একটাই সমস্যা, আহ সময় দেয় না, যার জন্য যতই ক্লিক করুক না কেন আহ, সে ওই জায়গাতে অ্যাক্টিভ থাকে না। না থাকলে তো কেউ তার সাথে মেসেজিং করবে না বা অর্ডারও দিবে না। অর্ডার পাইছিল 2টা জায়গাতে, অর্ডার পাইছিল মোটামুটি, আর বাকি এখন আর টাইম দেয় না, ও অর্ডারও পায় না। তো সেই ক্ষেত্রে আসলে একজন যদি কাজ না করে সেক্ষেত্রে জোর করে তার কাজ করানো যায় না। তো এ হইলো ব্যাপার। জি। আচ্ছা, মোর্শেদ যে গিগ গুলো তৈরি করছে, হ্যাঁ। তো ওই তো এখন মোটামুটি সবগুলো কাজ মানে এখনো শিখেনি, মানে তারপরও গিগ গুলো তৈরি করছে, মানে অন্যজনের কাজ গিগ দেখে ওইরকম ভাবে ওর একটা গিগ তৈরি করছে যে আমি যদি গিগ মানে সবগুলো কাজ পারি যাতে গিগটা আমার আগেই তৈরি হয়ে থাকে, এরকম ভাবে তৈরি করছে, তাই না? আহ, এই ক্ষেত্রে তার চয়েস। আপনার যদি এখন ধারণা থাকে বা আপনি এই ব্যাপারে জানেন যে ধরেন সোশ্যাল মিডিয়া কি জিনিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয়, মোটামুটি জানেন, যে একদম ফুল ডিটেইলস জানেন ব্যাপারটা এরকম না, জানেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ওইটার ভিতরে কি কি ইনক্লুডেড থাকে, এটা জানেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি গিগ দেন, দিতে পারেন, বাট হ্যাঁ, এটাতে একটা রিস্ক আছে। রিস্কটা হইলো, যদি আপনি না জানেন, যদি অন্যদের গিগ দেখে দেখে করেন, আপনার এই সম্পর্কে খুব বেশি ভালো ধারণা না থাকে, পয়েন্ট টু দ্য পয়েন্ট যদি না থাকে, তো সেই ক্ষেত্রে যদি বায়ার আপনাকে অর্ডার দিয়ে বসে, মানে সরাসরি আপনার সাথে কথা বললো না, জাস্ট এসে অর্ডার দিয়ে চলে গেল, তখন আপনার জন্য একটু হ্যাসেল হয়, আর একজনকে দিয়ে করিয়ে নিতে হবে, না হইলে ওইটা মানে শিখে শিখে করতে হবে, আপনি অভিজ্ঞতা দিয়ে করতে পারবেন না হয়তো, বাট এই ঝামেলাটুকু হয়। সো এর জন্য আসলে আমি আপনাদের যে আমি টপিকটা শেখানোর কথা, মানে শেখানো হয়েছে আর কি, তো সেই গিগটাই দেওয়ার কথা। সবাই ট্রাই করেন সেটা দিতে, বাট মোর্শেদ ভাই যে 2টা দিচ্ছে, আমি মনে করতেছি যে উনি ফিউচারের কথা চিন্তা করে দিছে, যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই, এগুলা তো আমরা শিখবই। সো গিগ হয়তো বা র্যাঙ্ক ওইটাই করতে বা পারফর্ম করতে 7 দিন 10 দিন লাগতে পারে, তো তার মধ্যে শিখতে পারবেন না ফুল, মানে 7 দিন 10 দিনের ভিতরে ফুল শেখা সম্ভব না। আমি বলতেছি যে আপনাকে যে আমি ডকুমেন্টটা দেখাবো, হ্যাঁ। তো ডকুমেন্টটা যখন দেখাবো তখন তো আমার সবকিছু জেনে যে ডকুমেন্ট বানাতে হবে এরকম কিছু তো না, সেটা বলতেছি। কিন্তু আহ, আমি যখন আপলোড করবো তখন তো অবশ্যই আমাকে জেনেই আপলোড করতে হবে সব বিষয়ে।
আপনি যে গিগটা আপলোড করবেন গিগ সম্পর্কে তো আপনার নিজে জানা থাকতে হবে, কারণ এইটাই হ্যাঁ আপনি সার্ভিস দিচ্ছেন। আপনার বায়ার যদি এসে ওই সম্পর্কে কিছু জিজ্ঞেস করে যে আমার এই সমস্যা আছে, ধরেন এই যে টেকনিক্যাল এসইওর কথা বললাম, তো উনি এসে বলবে যে হ্যাঁ আমার টেকনিক্যাল এসইওর এই সমস্যা আছে, এটা ফিক্স করে দিতে পারবা কিনা। তখন মোর্শেদ ভাইয়ের একটা সমস্যা হবে, ওনারে গুগলে চলে যাইতে হবে, গিয়ে ওইটা ঘাটাঘাটি করে ওই ইস্যু কিভাবে ফিক্স করে সেইটা বুঝে এসে তারপর বায়ারকে বলতে হবে। ততক্ষণে বায়ার মনে করেন ঘুমাই গেছে। বাট আমি হচ্ছে যে মানে ডিমোটিভেট করতেছি না যে না এই গিগ তৈরি করেন না, এই না গিগ না দিয়েন ঠিক না। আছে। আমি তো ভাইয়া চিন্তা করছি আমি একটা গিগ দেবো, কিন্তু একটা গিগের জন্য আমি A to Z পারি, মানে বেশি পারি কম যদি না পারি, আমি এরকম গিগ দেবো। হ্যাঁ দেন, সমস্যা নেই তো, আপনি এরকম গিগই দেন। গিগ দেওয়ার নিয়মই হচ্ছে ওইটা, আপনি যেটা পারেন সেইটা নিয়ে গিগ দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করতেছি যে না, মোর্শেদ ভাই পারে। হ্যাঁ, মোর্শেদ তো আগের থেকে এগুলা মোটামুটি খাটাখোটা করে। হ্যাঁ, তো উনি পারে যার জন্য দিছে। বাট আপনারাও যদি মনে করেন যে হ্যাঁ আমি দিব, তা দিতে পারেন। ভাইয়া আমি যে ফুল পারি ঠিক তা না। আম, আপনি পুরো পারেন ঠিক তা না, ঠিক আছে, বাট যেটুকু পারেন না আমি বলবো যে গিগ দেওয়ার পর সেইটুকু নিয়ে একটু এক্সট্রা ঘাটাঘাটি করেন। ক্লাস তো করবেনই, ক্লাসের পাশাপাশি একটু এক্সট্রা ঘাটাঘাটি করেন, যেন কাজ না পাইলেও অন্তত বাইরের সাথে কমিউনিকেট করতে পারেন। কমিউনিকেশনটা প্রচন্ড জরুরি। আপনার কমিউনিকেশন জি যত ভালো ভাই। হবে তত ভালো আপনি কাজ পাবেন। রাইট, যে আহ, একটা ধরেন আপনার বিজনেস আছে, বিজনেসে যে বিজনেসটা করেন সেটা অনলাইনে করেন, সো ফেসবুকে করেন, তো ফেসবুকের মধ্যে এসে 5 জন আপনাকে ওই বিজনেসের ইয়ে সম্পর্কে জিজ্ঞেস করলো, প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে জিজ্ঞেস করলো। সো আপনি তাদেরকে এমন ভাবে উত্তর দিলেন, উত্তরগুলো সবই সঠিক, তারা যা জানতে চাইছে আপনি তাই বলছেন, কনভিন্স করার মতো করেই বলছেন, বাট সেল হইলো আপনার একটা। হ্যাঁ, কিন্তু আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি ওই 5টা যে হচ্ছে যে আপনার সাথে কমিউনিকেট করছে 5টার মধ্যেই একটা জায়গায় আপনি 3টা থেকে 4টা সেলে কনভার্ট করতে পারবেন। সেলে কনভার্ট করা মানে আপনার সাথে যখনই একজনের যোগাযোগ হবে মোটামুটি পর্যায়ে একটা কথা হবে, ধরেন 5 মিনিট থেকে 10 মিনিট টাইম উনি যদি আপনাকে দেয়, মেসেজিং এর মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক, তাকে কনভিন্স করা খুবই সহজ। সেটা ফিজিক্যালি কোনো শপ বা সার্ভিসের জন্য বলেন, অনলাইনে কোনো শপ বা সার্ভিসের জন্য বলেন, মানে এটা অভিজ্ঞতা থেকে বললাম। হ্যাঁ, যে ফোনের মার্কেটিং যেটা হচ্ছে যে ইয়ে আছে, সেক্টর আছে, সেখানে থেকে আসছি। কম্পিউটার যে সেলস সার্ভিস দুইটা সেকশনেই থেকে আসছি। সো খুব ইজি হয়ে যায় ব্যাপারটা, একজন এসে জাস্ট এরকম রেট শোনে, ভাই ওই জিনিসটার দাম কত, তো এই জিনিসের দাম এত, ব্যাস সে চলে যাবে। ওই টাইপের কাস্টমারকে আপনি আটকাইতে পারবেন না, বাট আপনি ট্রাই করতে পারেন কিভাবে জানেন, একজন এসে বলে ভাই ওই জিনিসের দাম কত, আপনি আগের থেকে দাম না বলে তারা একটু ওয়েটিং এ রাখেন। ওয়েটিং এ রেখে কি করেন, যে বসে থাকবেন না বা দাঁড়ায় থাকবেন না বা তার কথা শুনতেছেন না এরকম না, উনি এসে দাম জিজ্ঞেস করবে, আপনি ওই প্রোডাক্ট বের করেন, খুলেন, তার হাতে দেন, দিয়ে বলেন এটার দাম এত, আমি এত রাখতে পারবো ভাই, আপনি নেন। একটা প্রোডাক্ট যখন আপনি একজনের হাতে তুলে দিবেন না, হাত থেকে রাখতে তার কেমন জানি লাগবে, যে না আমি দাম জিজ্ঞেস করলাম সে আমার হাতের মধ্যে দিছে। বাট যার এরকম টাইপের ইমোশনাল একটা অ্যাটাচমেন্টে হিট করে না, সে তার কাছে দেখা যাচ্ছে যদি দাম বেশি মনে হয় অথবা সে শুধুমাত্র দাম যদি শোনার জন্য আসে, তাহলে সে বলে আচ্ছা ঠিক আছে ভাই আমি পরে আসবো, দাম হইলো আমার কাছে বেশি লাগতেছে, বা দেখা যাচ্ছে বলবে যে আমি তো এখন কিনতে আসিনি, আমি দাম শুনে গেলাম। সেই ক্ষেত্রে আপনি আর একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তার সাথে অ্যাড করতে পারেন, যে সে যখন চলে যাচ্ছে তখন আপনি বলতে পারেন আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যখন কিনবেন তখন আসবেন,
দেখি আমি আরো যদি কিছু কম রাখা যায়, তাতে কি হবে, সে যদি আরো 2টা দোকানে যায় কেনার জন্য পরবর্তীতে, আপনার কথা তার মনে থাকবে, সে আপনার সাথে একবার হয়ে এসেও দেখা করে যাবে। বায়ারের ক্ষেত্রে সব সময়, সে অনলাইনে হোক অফলাইনে হোক, সেম সিস্টেম, সেম টেকনিক। একজন যখন এসে আপনার সাথে কথা বলবে, 80% টু দা পয়েন্টে কথা বলবেন, বাকি যে 20% আছে সেই 20% এমন করে বলবেন যেটা খুব সুন্দর লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করে যে কথার মধ্যে, হ্যাঁ তার কথাগুলো সুন্দর। বাট সে আপনার কাছে আসলো, এসে বলল যে আমার এই সমস্যা, আপনি একদম টোটালি টু দা পয়েন্টে বলে দিলেন যে আপনার এই সমস্যা, এই করতে হবে, আমি এই করে দেবো, ব্যাস শেষ। ওরা মানে টু দা পয়েন্ট হইলো, একদম এক্সাক্ট উত্তর পাইলে ওরা কনভিন্সড হবে না, একটু ইতস্তত টাইপের করে। ওরা মনে করে কি আপনি গুগলের থেকে কপি করে নিয়ে এসে তারা দিচ্ছেন। এ খুব কমন। হ্যাঁ, বায়ার কমিউনিকেশন খুব হচ্ছে যে ইজি জিনিস, আবার অনেক টাফ জিনিস। আপনি যত ভালো করে করতে পারবেন, আপনার আহ, যে সেল পাওয়ার যে ব্যাপারটা আছে ওটা ততটা বাড়বে। সো আমি এর জন্যই বলতেছি যে আপনি যেটা নিয়ে গিগ দেন, আমার আপাতত কোনো সমস্যা নেই, আপাতত কোনো সমস্যা নেই। কজ আপনি যেটা নিয়ে গিগ দিচ্ছেন, হয়তোবা এটা আমাদের আম, শেখানোর ভিতরে আছে, বা আমরা এটা শিখব। সো সেটা 2 দিন পরে হতে পারে বা 3 দিন পরে হতে পারে। বাট এখন যেটা করবেন, যেটা বলবো সেটা হলো, আপনি যে যে সার্ভিসগুলো দিতে ওখানে উল্লেখ করতেছেন সবগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনি রাখেন, যেন সেইটার যে কোনো যে ইয়েটা আছে আর কি, প্রবলেমটা আছে, এই ইস্যু টাইপের হতে পারে, সেইটা নিয়ে 2টা কথা আপনি বলতে পারেন। আপনি আরেকজনকে দিয়ে করায় দেন, কোনো সমস্যা না, বাট আপনি যেন তাকে 2টা কথা বলে তার কাছ থেকে অর্ডারটা নিতে পারেন। এইটা হচ্ছে আপনার স্কিল। যে বললাম না, ফ্রিল্যান্সিং একটা বিজনেস, আপনি নিজে নিয়ে আরেকজনকে দিয়ে করান, সমস্যা নাই, মাঝখান থেকে আপনার কিছু প্রফিট থেকে গেল, যে আপনি দেখা যাচ্ছে $200 নিলেন, আরেকজনকে দিয়ে $130 কাজ করায় নিলেন, রাইট? সো আপনার এর মধ্যে প্রায় $70 থেকে গেল, হয়তো বা সেখান থেকে কিছু কেটে নিবে, তো যাই হোক না কেন আপনি কাজ না করেও $50 থেকে $60 পাচ্ছেন। এটা সিস্টেম। সো তারেক ভাইয়ের প্রশ্নটাও মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে আসলে কি করা উচিত বা কি করা উচিত হবে না, এরকম টাইপের। সো যেটা নিয়েই দেন, আহ, আমাদের রেকমেন্ডেশন ছিল কিওয়ার্ডের উপরে দেয়া, কারণ কিওয়ার্ড আমরা শিখছি। আর যদি আপনার কোনো একটা স্পেশাল ব্যাপারে স্কিল থাকে, তো সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে দিতে পারেন অবশ্যই, কিন্তু আপনাকে ওই ব্যাপারে পুরাটা ধারণা থাকা উচিত বলে আমি মনে করতেছি, যে আপনি গুগল থেকে আগে থেকে ওইগুলা করে নিবেন। তার কারণ হচ্ছে আহ, আমি যে শেখাবো না তা না, বাট ওই পর্যন্ত যাইতে যাইতে দেরি হবে, হতেও পারে, ব্যাপারটা এরকম। আচ্ছা, সো ওকে, আমরা পরবর্তীতে যাই, অনেকগুলো কথা বলে ফেলছি। প্লিজ কন্ট্যাক্ট বিফোর প্লেসিং অ্যান অর্ডার, প্লেস ইউর অর্ডার উইথ কনফিডেন্স অ্যান্ড র্যাঙ্কিং ইউর ওয়েবসাইট। এই যে অ্যান্ড র্যাঙ্কিং ইউর ওয়েবসাইট, এটা কিন্তু মানে ভুল আমার কাছে মনে হইলো। প্লেস ইউর অর্ডার উইথ কনফিডেন্স, ঠিক আছে, অ্যান্ড র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, মানে ওনাকে বলেন র্যাঙ্ক করাইতে, র্যাঙ্কিং না। এটাও দিতে পারেন, অ্যান্ডও দিতে পারেন। আচ্ছা, বেসিক এসইও প্যাকেজে আপনি কি দিচ্ছেন? এক পেজ ওয়ার্ডপ্রেস, ইওস প্লাগইন উইথ বেস সেটিং, অন পেজ অপটিমাইজেশন, টাইটেল, মেটা ট্যাগ, এক্সএমএল সাইটম্যাপ, robots.txt, $20। ওকে, এটা ফাইন, খুবই সুন্দর একটা হচ্ছে যে ইয়ে করছেন। ঠিক আছে, নিচে চলে আসেন। একদিনে ডেলিভারি দিয়ে দিচ্ছেন। আপনারে যদি মাঝরাত্রের পরে দেয় অর্ডার, আপনি 2 ঘন্টাতে করতে পারবেন কিনা আমার জানা নেই। আচ্ছা, একদিনই থাকুক, সমস্যা নেই, একদিন থাকুক, হবে। আপনি নিচে আসেন, একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাইলেই হবে। যেগুলা দিছেন এগুলো সহজ, একটা পেজ অপটিমাইজ করা 2 ঘন্টারও ব্যাপার না, যদি আপনার স্কিল হয়ে যায়। আচ্ছা, নিচে চলে আসেন, নিচে চলে আসেন। স্ট্যান্ডার্ড প্যাকেজ, আচ্ছা উপরে কত ডলার দিছেন? $20। আচ্ছা ঠিক আছে, নিচে আপ টু 15 পেজেস, আচ্ছা ওখানে দিছেন একটা পেজ, একটা পেজ যদি $20 হয়, 15টা পেজ, অনেক ডলার।
হিসাবও করতে পারতেছি না। আচ্ছা, up to 15 pages with WordPress SEO's plugin with base settings, complete on page optimization. কিন্তু ভাইয়া জি। ওই মোর্শেদের তো এক পেজের জন্য যদি $20 হয়, তাহলে 15 পেজের সাথে তো আসলে বিষয়টা কিরকম হচ্ছে না? 15 পেজের $5 পেজ করতেছে, $5 করে পেজ করতেছে, আর আচ্ছা, এক ওইটা পেজের জন্য ওইটাতে আসছি। সো ওকে, আচ্ছা ঠিক আছে। 15টা পেজের অপটিমাইজেশন, 15টা হাই কোয়ালিটি কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অপটিমাইজেশন, H1 H2 3 ট্যাগস, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টার ট্যাগ সেটআপ, স্কিমা মার্কআপ, কমপ্লিট পেজ অডিট। আচ্ছা, একটু উপরে যান ভাই, হালকা একটু উপরে, হালকা, বেশি না। হ্যাঁ, দেখেন একটা পেজের জন্য উনি একটা পেজে অপটিমাইজ করে দিবে, তার মধ্যে একটাই কিওয়ার্ড রিসার্চ করে দিবে, টাইটেল অপটিমাইজ করে দিবে। নিচে আসেন, H1 H2 H3 ট্যাগ যেটা হচ্ছে ইয়া আছে আর কি, ওইটা দিবে, মেটা ডেসক্রিপশন দিবে, ইমেজের অল্টার টেক্সট দিবে, স্কিমা মার্কআপ করে দিবে। রাইট, এইটার জন্য নেবে $20। আর নিচে দেখেন অনেকগুলা কাজ আছে, এই যে 15টা পেজের অপটিমাইজেশন, 15টা কিওয়ার্ড দিচ্ছে উনি, আর বাকিগুলা একটা বেশি দিচ্ছে কমপ্লিট পেজ অডিট। কিন্তু ঘটনা হচ্ছে ওইখানে হিসাব এরকম হয় যে, বা আপনার কাছে হিসাব এরকম লাগতে পারে যে হইলো একটা পেজের জন্য যদি $20 হয়, তো 15টা পেজের জন্য কেন $75 মাত্র? এখানে তো আহ, অনেক ডলার হওয়ার কথা, 15 দুগুণে 30, এরকম টাইপ হওয়ার কথা, তাই না? $130 মতো হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, জি জি জি। সো $130 না হয় $75 কেন? এটা প্যাকেজ, আপনি মাত্র একটা বা দুইটা পেজ করাবেন, তার জন্য তো আমি মাত্র $5 $10 আপনার কাজটা করে দিতে পারি না, কারণ আমার একটা সম্মানই আছে, বা আমি এক্সপার্টের একটা আলাদা গুরুত্ব থাকে। সো আমি জি মনে ভাই। করি সেই ক্ষেত্রে উনি যদি এখানে অন এভারেজ প্রাইস এরকম দেখে যে 75 80 80 85 এরকম টাইপের মানুষ দিছে, উনি 75 দিছে, হ্যাঁ, দ্যাটস ওকে, নো প্রবলেম। বাট যদি অনেকে এরকম দেয় যে ম্যাক্সিমাম টাইপের পিপল $120 $30 $110 এরকম করে দিছে, তাহলে আমি বলবো যে খুবই কম হয়ে গেছে তার এখানে দেয়া। বাট আমার কাছে মনে হয়েছে উনি যে কাজটা করে দিবে, আহ, সেই ক্ষেত্রে $75 ওর দিই, যে একটা কমপ্লিট পেজ অডিট করে দিবে, একটা কমপ্লিট পেজের অডিট উনি যদি ম্যানুয়ালি করে দেয়, সেটা রেট আসে $30 প্রায়। আর বাকি 15টা পেজের অপটিমাইজেশন, এটা উনি একটু কষ্ট করে করে দিবে, কম ডলারে দিবে, এইটাই আসতেছে মূল। আহ, সেই ক্ষেত্রে মোর্শেদ ভাইকে একটু সাজেশন দেওয়ার থাকবে, সেটা হচ্ছে আপনি $75 এখানে দিছেন, বাট আরেকবার একটু যদি করেন, করে দেখেন যে এটা হচ্ছে যে বাড়িয়ে দেয়া যায় নাকি কমায় দেয়া যায়। হ্যাঁ, যদি এরকমই আপনার মনে হয় যে না ঠিক আছে, এটা প্রাইস ঠিক আছে, এরকমই এভারেজ, সো এভারেজে এটা 80 85 ছিল, হ্যাঁ, আপনি একটু কমায় দিছেন, কমাই দিয়েছে। ওকে, সমস্যা নাই, তাহলে এটা ঠিক আছে। এবার আপনি যদি বলেন তাহলে ওই যে পেজের অপটিমাইজেশন এখানে এখানে কম দিলে কি সেটা ঠিক হবে? পেজের আমি ভাবছিলাম অপটিমাইজেশন যে এখানে ওইখানে 15 জায়গায় 10 দিব। না, এভারেজে কতগুলা দেয়া আছে তাই বলছি। এবারে আছে হচ্ছে 10 আছে, হুম, 15 12 এভাবে দেওয়া আছে, 20 পেজও ছিল। 20 পেজের দরকার নেই, আপনি 15টা পেজ দিয়েছেন, ওকে। মানে আপনার ডলার একটু কম হয়ে যায় এই আর কি, ধরেন 15টা কিওয়ার্ডের জন্য আপনি $5 ধরেন, 15টা পেজের অপটিমাইজেশন করে দিবেন, তার মানে পেজ অপটিমাইজেশন তো এরকম না ব্যাপারটা যে আলাদা জিনিস। এই যে কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অপটিমাইজেশন, H1 H2 H3 ট্যাগ, এগুলো মিলিয়েই আপনার হচ্ছে গিয়ে 15টা পেজের অপটিমাইজেশন, যে 15টা পেজে আপনি একই রকম করে করে দিচ্ছেন, রাইট? তো সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে, 15টা পেজের জন্য 15টা কিওয়ার্ড আপনি রিসার্চ করতেছেন, এক, ওই কিওয়ার্ডটা টাইটেলে দিচ্ছেন, ওই কিওয়ার্ডটা H1 H2 H3 ট্যাগে দিচ্ছেন, ওইটাই মেটা ডেসক্রিপশনে অ্যাড করতেছেন, ওইটাই আবার ইমেজ অল্টার ট্যাগে দিয়ে দিচ্ছেন, অথবা যদি ইমেজ অল্টার ট্যাগের হিসাব আলাদা হয় যে ইমেজে আমি অন্যটা দিব বা ইমেজ অন্য রকমের, সো সেক্ষেত্রে আপনি ইমেজের একটা অল্টার ট্যাগ যেটা আছে সেটা সেট আপ করে দিচ্ছেন। আচ্ছা, স্কিমা মার্কআপ করার জন্য আপনার
ডলার রেট হওয়া উচিত সর্বনিম্ন $5 হয়, সেক্ষেত্রে $10 যদি তার স্কিমার দরকার হয়, তো আপনি $10 নিতে পারেন। আর পেজ অডিটের জন্য আপনি $15 নিতে পারেন যদি আপনি অটো করেন, অটো বলতে কোনো টুলস দিয়ে করেন, সেক্ষেত্রে $15। সো $15 আর $10 $25। আর বাকি 15টা কিওয়ার্ডের জন্য আপনি $15ই ধরেন। তাহলে হইল আম এদিকে হচ্ছে গিয়ে 15 আর 10 25, আর এদিকে হচ্ছে গিয়ে 15, তাহলে কত হয়? প্রায় 40। সো $40, বাকি আপনার থাকে হচ্ছে প্রায় $35 মতো। সো টাইটেল অপটিমাইজেশন 15টা, এই যে 15টা পেজের H1 H2 H3 ট্যাগ, মেটা ডেসক্রিপশন এগুলো লেখা, ইমেজের অল্টার টেক্সট দেয়া, এগুলোর জন্য $35 এনাফ। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই জন্য বললাম যে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, প্রাইসিং মোটামুটি ঠিক আছে, এতটাই নাই। বাট কমপ্লিট পেজ অডিট এটা যদি আপনি ম্যানুয়ালি করে দেন, ম্যানুয়ালি পেজ অডিট করার রেট আমার কাছে মনে হয় $40 থেকে $50। ম্যানুয়ালি ম্যানুয়ালি পেজ অডিট করার একটা মানে কষ্ট আছে, অনেকগুলা দিক দেখতে হয়, সেটা বোঝায় বোঝায় দিতে হয়। সো সমস্যা নাই, অডিট করার জন্য যে ইয়ে লাগে, টুলস গুলা লাগে, আপনারা $5 শুধুমাত্র অডিট করার জন্য টুলস বিক্রি করতে পারবেন, মানে অডিট বিক্রি করতে পারবেন বা অডিট সেল করতে পারবেন যে হ্যাঁ আমি তোমার পেজ অডিট করে দিব। হ্যাঁ, ওইটা টুলসও আমি আপনাদেরকে দিব, সমস্যা নেই। আচ্ছা, ওইটাতে কমপ্লিট হবে। একজন বলতে পারবে না যে না আমার এখানে কমপ্লিট নেই, সমস্যা আছে, এরকম বলতে পারবে না। ওকে, সেটা আমি দেখাইও দিব প্র্যাকটিক্যালি। আচ্ছা, নিচেরটা যান। হ্যাঁ, ওকে, প্রিমিয়াম এসইও প্ল্যানে আছে হইলো $150। তার মানে উনি যদি ওই মানে আপনার স্ট্যান্ডার্ড যে প্যাকেজ আছে ওইটা যদি উনি ডাবল কিনে, তাহলে হচ্ছে 30টা পেজ পাবে। ওকে, সো নিচে একটু নিচে আসেন। আপনি $150 কমায় দেন। $150 জায়গায় এইখানে হয় কিছু বেশি সার্ভিস অ্যাড করেন, অথবা $150 থেকে কমায়ে আপনি $125 বা $130 দিতে পারেন, যেটা আপনার ভালো মনে হয়। তার কারণ হচ্ছে যদি উনি আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনে, তাইলে হইল 75 দুগুণই কত হয়, ধরেন 150। সো $150 উনি ওই দুইটা প্যাকেজ মানে একেবারে ওইটা দুইটা অর্ডার করবে। আর যদি আপনার এই প্রিমিয়াম প্যাকেজ উনি কিনতে যায়, তো সেই ক্ষেত্রে উনি কিন্তু $25 ছাড় পাচ্ছে, বা আপনি যদি এখন 30 দিয়ে দেন তাহলে $20 ছাড় পাচ্ছে। সো উনি কিন্তু হিসাব করবে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কিছু বেশিও আছে, 15টা পেজেরও বেশি, আবার হইলো 30টা 35টা পেজেরও কম, তো সেই ক্ষেত্রে উনি কাস্টম অর্ডার দিবে। আর যদি উনি মনে করে যে না আমার পেজ অনেকগুলা আছে, আমার অনেকগুলা করাইতে হবে, তো সেই ক্ষেত্রে আমি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ নেই তাহলে আমার হইলো অনেক বেশি ডলার খরচ করতেছে। বাট আমি যদি এভারেজে দেখা গেল 100টা পেজের জন্য করাই, সো আমি যদি প্রিমিয়াম প্যাকেজ নেই, তো সেই ক্ষেত্রে আমার কম পড়তেছে। সো উনি তখন কিন্তু প্রিমিয়াম প্যাকেজে আসবে। ঠিক আছে, সো একটা ট্রিক্স বলতেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের একটা সিস্টেম থাকে মার্কেট প্লেসে, যে যেখানে যেখানে প্রাইসিং সেকশন এরকম 2-3 রকমের আছে, সেখানে সেখানে কি হয় যে বায়ারকে একটা রেখে আরেকটাতে কনভার্ট করতে হয়। কেমন, যে আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে এইটা দিব, আমি বেসিক প্যাকেজে ওইটা দিব না, আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে এইটা দিব না, আমি প্রিমিয়াম প্যাকেজে সবগুলা দিব, আর এক্সট্রা এটা দিব, যাতে একজন বায়ার বেসিকে তার কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা মিস করে সেই স্ট্যান্ডার্ডে যায়। স্ট্যান্ডার্ডে যে দেখতে পাচ্ছে হ্যাঁ সবগুলোই আছে, বাট প্রিমিয়াম প্যাকেজে একটা দুটো জিনিস বেশি আছে বা এক্সট্রা আছে, এমন কিছু আছে যেটা ওনার খুব কাজে লাগতে পারে। তো উনি তখন কনসিডার করবে যে না ঠিক আছে, আমার কিছু বেশি যাক, টাকা আমার কিছু বেশি খরচ হোক, বাট আমি প্রিমিয়াম প্যাকেজ নিব। তো সব সময়ের জন্য ফ্রিল্যান্সাররা চায় তাদের প্রিমিয়াম প্যাকেজটা সেল হোক। সো
এইভাবে আসলে করতে হয় যে আপনি বেসিকে এমন একটা জিনিস দিলেন না যেটা দরকার মানে লাগবেই এরকম আহ, সেটা বাদ দিয়ে অথবা এক্সট্রা একটা যেটা দিচ্ছেন যে হ্যাঁ আমি বেসিকে এটা দিব এক্সট্রা, তো ওইটা না দিয়ে ওইটা আপনি স্ট্যান্ডার্ডে দেন, তাই না? এই যে আপনি দেখবেন কি যে কিছু কিছু গিগের মধ্যে এরকম থাকে যে উনি পেজ অডিট করে দিবে কিনা, দেখা যাচ্ছে বেসিক প্যাকেজে থাকে না যে পেজ অডিট করে দিবে, স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকে যে হ্যাঁ আমি পেজ অডিট করে দিব। স্ট্যান্ডার্ড প্যাকেজে আবার আরেকটা ইয়ে থাকে না, মানে যে না আমি এটা করে দিব না, সেটা আবার থাকে প্রিমিয়াম। ঠিক আছে, তো প্রাইসিং সেকশনে এইভাবে একটু গেম খেলতে হয়। যদি না গেম করতে পারেন আপনি, বায়ার আপনার হচ্ছে যে প্রিমিয়াম প্যাকেজ নিবে না, হয়তো বা ওই বেসিক যে প্যাকেজ আছে সে বেসিক প্যাকেজে অর্ডার দিয়ে চলে যাবে, অথবা আপনার সাথে কথাবার্তা বলে বেসিক বা স্ট্যান্ডার্ড প্যাকেজ দিবে। বাট ট্রাই করবেন সব সময়ের জন্য যেন আপনার বায়ার এসে আহ, আপনার কাছ থেকে যেটা হয় সেটা প্রিমিয়াম প্যাকেজ কিনে। ঠিক আছে, ওকে। সেক্ষেত্রে আরেকটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনি প্রাইসিং সেকশন যেটা আছে সেটা সিলেক্ট করার সময় যেমন আগেও বলছিলাম যে হয় কিছু বেশি অফার করেন, যারা একই রকমের রেট দিচ্ছে তাদের থেকে কিছু বেশি অফার করেন, অথবা তাদের থেকে রেট একটু কম করায় দেন, যে একই জিনিস দিবেন বাট রেট কম। এই দুইটা যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করেন, মোটামুটি বায়ার যদি আপনার ওই গিগটা পড়ে, সো আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বা চান্স বাড়তে থাকবে। আচ্ছা, আর এই যে লিখছেন না যে মেসেজ করতে যে অর্ডার প্লেস করার আগে, এটা সবার উপরে দিয়ে দিবেন, একদম গিগের ডেসক্রিপশনে সবার উপরে। গিগের যে ডেসক্রিপশন দিছেন, হ্যাঁ এই যে প্লিজ কন্টাক্ট বিফোর প্লেসিং অর্ডার, শুধুমাত্র কন্টাক্ট বিফোর প্লেসিং অর্ডার, এইটুকুই। ভাইয়া ভাইয়া তাহলে আমি এটা এটা আমি কেটে দিচ্ছি। কোনটা? কমপ্লিট টেকনিক্যাল অপটিমাইজেশন দেন। ওকে, সো এই যে শুধুমাত্র প্লিজ কন্টাক্ট বিফোর প্লেসিং অর্ডার, এইটুকু। হুম, ওইটা একদম উপরে দিয়ে দেন, সবার উপরে দিয়ে দিবেন, অ্যাবাউট দিস গিগের নিচে, হ্যাঁ দিয়ে দেন, একটা এন্টার দেন, পারফেক্ট। এইভাবে থাকবে। অর্ডারের পরে একটা ওই যে কি জানি বলে, রহস্যবোধক না কি চিহ্ন জানি বলে, মনে নেই, ওই রকম একটা দিয়ে দেন। হ্যাঁ, রাইট, একটু ফাঁকা করে দেন যেন দেখতে পায় মানুষজন। ওকে, ঠিক আছে। সো এভাবে আপনি সেট করে দিতে পারেন। ঠিক আছে, আপনার যদি গিগ ইমেজ বানানো থাকে আপনি আজকে এটা আপলোড করে দিন, আপলোড করার সময় যদি কোনো সমস্যা হয় নক দিন যে হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে, আর না হলে তো হইলই। আর ভাইয়া ওই যে এফএকিউ গুলা মানে আমি হ্যাঁ, কি এক রাখতে পারবো? আমার ফার্স্ট গিগের সাথে সেকেন্ড গিগ এর গুলো না এক না রাখতে না, পারবো? আপনার ফার্স্ট গিগ আর সেকেন্ড গিগ তো আর এক না যে আপনি এফএকিউ এক রাখতে পারবেন। যদি হ্যাঁ একই টাইপের সার্ভিস হয় আর সেক্ষেত্রে এক রাখতে পারেন, যদি একই টাইপের সার্ভিস হয়। Okay. আচ্ছা, স্টার্টেড সার্ভিস এখানে কিছু একটা মিসিং আছে, দেখেন স্টার্টেড দা সার্ভিস টাইপের হবে হয়তোবা। আচ্ছা, হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড দিস সার্ভিস লিখে দেন, ও ঠিক মতো নিয়ে নিবেন। সার্ভিসের আগে দিস দিয়ে দেন, স্টার্টেড দিস সার্ভিস, না হলে আবার ভুল দেখাবে। দিস টিআইএস, হ্যাঁ সার্ভিস, রাইট, দেন উইথ দিস সার্ভিস দেন, হ্যাঁ ঠিক আছে। হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড উইথ দিস সার্ভিস, এবার ওকে। সো আই ড্র ইউর ওয়েবসাইট, এটা বানান ভুল লিখছেন, DRAW হয়। ওকে, এফএকিউ নিয়ে আসলে এত কিছু দেখার মতো থাকে না, কারণ এফএকিউ সবাই মোটামুটি কপির মতো করে দেয়। এফএকিউ এরকম খুব জেনুইন একেবারেই যে ইউনিক এরকম টাইপ হয় না, বাট যারা ইউনিক করতে পারে সেটা তাদের হিসাব। হুম, একটু ট্রাই করেন, দেখেন এফএকিউ মোটামুটি
এফএকিউ হচ্ছে আপনার ওই সার্ভিস সম্পর্কে একজন বায়ারের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে বা মাথায় ঘুরতে পারে যে এইটার মধ্যে কি হবে না হবে, এটা আমি পাবো কিনা, ওইটা করে দিবে কিনা, এটা হবে কিনা, এরকম টাইপের। সো এইটার উত্তর যেন সে ওই জায়গা থেকে পেয়ে যায়, সেটার জন্য আমাদের এফএকিউ দেয়া হয়, বা একদম টোটালি আমার গিগ আমার সার্ভিস সম্পর্কে যেন সে পুরো একটা ক্লিয়ার ধারণা পায় যে হ্যাঁ আমি গিগের থেকে এটা পাবো। ঠিক আছে, এটার জন্য এফএকিউ দেওয়া হয়। আচ্ছা, এফএকিউ মোটামুটি আপনি সর্বনিম্ন 3টা থেকে 4টা দেওয়ার ট্রাই করবেন। এফএকিউ কয়টা দিবেন? 2টা? জি ভাই। আপনি ট্রাই করেন যেন 3টা দেন, মানে মিনিমাম 3টা। এফএকিউ সব সময়ের জন্য মিনিমাম 3টা দেওয়া উচিত। জি ভাই। ঠিক আছে, তারপরে গিয়ে আপনি 5টাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এফএকিউ ট্রাই করেন যেন মিনিমাম 3টা থাকে বা 4টা থাকে, তারপরে আপনি যে কয়টা দিয়ে পারেন। তাই বলে 10টা দিয়েন না, বোর হয়ে যাবে পড়তে পড়তে। ওকে, সো আরেকটা তাইলে বা আর 2টা এফএকিউ তৈরি করেন, করে এই গিগ যে ইমেজ আছে ইমেজটা তৈরি করেন, করে আপলোড দিয়ে দেন। আচ্ছা ভাই আমি আপনাকে মানে কয়েকটা ইমেজ দেখাতে চাচ্ছি, আমি এগুলা কি মানে এডিট করতে পারবো কিনা। আচ্ছা, দেখান। এখানে আমার কয়েকটা ইমেজ আছে, এগুলাতে লিখলে ভালো হবে কিনা, বা আমি কি এখন স্টার্টিং কাস্টমাইজ করতেছি। ইমেজের উপরে না লিখে আপনি তৈরি করে নেন, সব থেকে বেটার হয়। কারণ ইমেজের উপরে লেখা ব্যাপারটা আনপ্রফেশনালের মতো। আমি কি এই টাইপের ইমেজ গুলোকে আমি এডিট করতে পারবো? এটাতে এসইও এবং অ্যাডওয়ার্ড দিচ্ছে, আপনি কি অ্যাডওয়ার্ড দিচ্ছেন? না না, এখানে আমার অনেকগুলো ইমেজ আছে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট এসইও, বুঝলাম যে হ্যাঁ ওয়েবসাইট এসইও, কিওয়ার্ড লিংক, আপনি তো লিংক দিচ্ছেন না, আপনি মিডিয়া দিচ্ছেন না, র‍্যাঙ্ক পেজ কন্টেন্ট, এরা এখানে দেখাচ্ছে ওয়েবসাইট এসইও করার জন্য কোন কোন জিনিস দরকার লাগে। কিওয়ার্ড দরকার লাগে, লিংকিং দরকার হয়, বিভিন্ন মিডিয়া দরকার হয় যেমন সোশ্যাল মিডিয়া, র‍্যাঙ্ক ফ্যাক্টর গুলা দেখার দরকার আছে, পেজ অপটিমাইজেশন দরকার আছে, কন্টেন্ট দেওয়ার দরকার আছে। ওরা সেটা বোঝাচ্ছে, আপনার এই গিগের সাথে মিলে। এই ছবিটাও বাদ, এসইও ট্রেন্ডসও বাদ, এসইও অপটিমাইজেশন, হ্যাঁ এটা আপনি আপনার গিগের যে ইমেজ আছে ওইটার মধ্যে ইউজ করতে পারেন, বাট এই সরাসরি ইমেজটা দিতে পারবেন না, কপিরাইট আসতেও পারে। বলবেন ভাই অন্যদের তো কপিরাইট আসে না, অন্যরা জাস্ট শিখেই চলে আসছে, বাট আপনি প্রফেশনাল হয়ে তারপরে যাচ্ছেন, এটা পার্থক্য। কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চের সময় আপনি এটা এডিট করে দিতে পারেন। কিভাবে এডিট করে দিতে পারেন? কিওয়ার্ডের এই যে ডাব্লিউর পরে ও আছে, ওই ও এর ওই জায়গায় সার্চের ওই আইকন যেটা আছে ওইটা একটু বাঁকা করে দিয়ে দিলেন। হ্যাঁ, রিসার্চের আচ্ছা নিচে যেরকম একদম ওই যে পিন একটা ই করা আছে আর কি, টার্গেটেড টাইপের, সো ওইটা দিয়ে দিতে পারেন। আর বাকিগুলা মুছে দেন, অথবা বাকিগুলা যা আছে পরপর নিচে দিয়ে দেন। যদিও এই ইমেজটা ঠিক আছে, বাট আপনি তো করতেছেন হচ্ছে মানে টোটালি এটার ম্যানিপুলেশন টাইপের আর কি, যে আমি সরাসরি এই ইমেজ ইউজ করব না, এই ইমেজের ই করব। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আপনার যদি এই ইমেজটাই লাগে, আপনি ক্যানভাতে গিয়ে আপনার মতো করে এই রকমই একটা ইমেজ বানিয়ে নেন, সেম টাইপের। আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালো দেন, অথবা ওইটার ভিতরে ব্যাকগ্রাউন্ড এটা যেরকম একটা উড টাইপের ব্যাকগ্রাউন্ড আছে বা টেক্সচার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি টেক্সচার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নেন। এখানে যে কয়টা আইকন আপনি দেখতে পাচ্ছেন সবগুলো আইকনই আপনি ক্যানভার মধ্যে পাবেন। এখানে কিওয়ার্ড রিসার্চ হয়তোবা আপনি এটা পাবেন না, মানে সেম যে ফন্ট আছে সেই ফন্টটা পাবেন না, কারণ এই সেম ফন্টের নাম আপনি জানেন না, কাছাকাছি যেতে পারবেন। অনেক ফন্ট আছে এর মধ্যে, আপনার যেটা পছন্দ হয় সেটা দিতে পারবেন, অবশ্যই রেগুলার টাইপের ফন্ট। হ্যাঁ, ফন্ট কখনো ওই যে জড়ানো পেঁচানো একটু বেঁকানো এরকম টাইপের ফন্ট ইউজ করবেন না, যেটা করবেন টোটালি এরকম রেগুলার টাইপের ফন্ট, খুব সুন্দরভাবে দেখা যাবে। এই ছবিটার সাইজও ভালো না, মানে সাইজ ঠিক না আর কি। এই ছবিটাই যদি আপনি সরাসরি দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আপনার যখন এটা সাইজ করবেন 550 বাই 370, এটা নিম্ন সর্বনিম্ন সাইজ, তখন এটা চ্যাপ্টা হয়ে যাবে, অথবা উপর নিচে লম্বা হয়ে যাবে।
বা মানে পাশের দিক থেকে একদম খাটো হয়ে যাবে, তখন খুব বাজে দেখাবে। সো এটা আপনি আইডিয়া হিসাবে নিতে পারেন যে হ্যাঁ, এরকম টাইপের একটা তৈরি করা যেতে পারে। আচ্ছা, এটা বাদ, এ টোটালি বাদ। এটা কমন, এইটা করা যায়। আপনি এরকম করে একটা ছবি নিয়ে আলাদা করে করতে পারেন। এখানে অনেক কিছু আছে, কনসেপ্ট আছে, এসইও আছে, ওয়েব দেখাচ্ছে, লোকেশন টোকেশন অনেক কিছুই দেখাচ্ছে। আর আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে এই যে যেটা ইয়ে আছে, এই যে ল্যাপটপ আছে, আর আগে যে কিওয়ার্ড রিসার্চের ওই যে সিস্টেমটা আপনি দেখলেন, তো এরকম একটা নীল টাইপের ব্যাকগ্রাউন্ড নেন, সেখানে এই যে এরকম টাইপের একটা ছবি আপনি ক্যানভার যে ফটোস অপশন আছে ওইখান থেকে খুঁজে বের করেন, করার পরে এইটা নিয়ে নেন, ওইখানে নিয়ে এই যে আমরা যেটা নিয়ে কথা বললাম একটু আগে, ওই ছবিটার মতো করে এই যে বাম পাশে আপনি তৈরি করে নেন। যদি আপনার এরকম টাইপের ইমেজই ভালো লাগে যে হ্যাঁ আমার এই টাইপের ইমেজ দিলে আমার কাছে একটু মনে হবে যে না সুন্দর, অ্যাট্রাকটিভ বা প্রফেশনাল টাইপের, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আইডিয়া জেনারেট করেন, আইডিয়া না জেনারেট করলে আসলে ইয়ে হবে না। অফ পেজ এসইও স্ট্র্যাটেজি বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, র্যাঙ্কিং তো আপনি জোর করে কোনোটা গিগের মধ্যে দিচ্ছেন না যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর এটা দিবেন, এটা বাদ। ওকে, শুধুমাত্র এসইও, পজিশন, সাইট, রিসার্চ, র্যাঙ্কিং, কিওয়ার্ড আমার কাছে পছন্দ হইলো না পার্সোনালি। এটাও না। অন পেজ অপটিমাইজেশন ইউজ করতে পারেন, বাট আমার কাছে যেটা রেকমেন্ডেশন আর কি, যে আপনি আইডিয়া নিয়ে ইউজ করেন, কোনোভাবে সেম ছবি দিয়ে আপলোড করে দিয়েন না। সহজে যে জিনিসটা করবেন সেটা ফলদায়ক হয় না, এই আর কি। আহ এটা বাদ। এগুলো খুবই বাজে। এটার মোটামুটি এরকম করে করা যাইতে পারে, বাট ওই যে এটারও সাইজ নেই। আপনি এরকম করেও তৈরি করতে পারেন, সেম আইডিয়া নিয়েই তৈরি করেন। ও ভিতরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখছে, আপনি এসইও লিখে দেন। আপনি যেগুলো যেগুলো করবেন ওই যে উপরে নিচে চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে দেন। বাম পাশে কি কি হবে না হবে, যেগুলো ওই যে গিগের ডেসক্রিপশনের মধ্যে দিচ্ছেন ওইরকম টাইপের কথাগুলো বাম পাশে লিখে দেন। সেম ছবির মতো করেন, বাট নিজে করেন, এই এই ছবিটাই দিয়ে দিয়েন না। এটাও নিতে পারেন, এটাও একটা ভালো আইডিয়া। এটা ভালো না, এটাও না। এটাও ভাল লাগেনি আমার কাছে। আপনার কাছে যদি আর না আচ্ছা থাকে ভাই, তাহলে আমি নাই। ইমেজ কয়টা দিব? হ্যাঁ, বুঝিনি। মানে ইমেজ যদি দেই তাহলে আমি কয়টা ইমেজ দিব? ইমেজ আমরা আহ সর্বনিম্ন যেটা আছে একটা, তার বেশি হইলে এভারেজ দুইটা দেওয়া উচিত। তো দুইটার ভিতরে দুইটা এরকম না যে দুইটাই আপনার কাভার টাইপের হবে, আমাদের যেটা দেখা যায় ওইটা কাভার ইমেজ টাইপের হয়। আর আরেকটা ইমেজ যেটা আছে ওইটাতে খুঁটিনাটি অনেক কিছু বিষয় লেখা থাকে, যেগুলো হয়তো বা আমরা কাভার ইমেজের মধ্যে লিখে দেইনি এরকম। বাট সেক্ষেত্রে কি হয় যে পাশে সরিয়ে আরেকটা ইমেজ দেখবে, এরকম টাইপের মানুষের সংখ্যা খুব কম। আগে হইতো বা আগে দেখতো, এখন খুব কম। এখন ওইটার জন্য ভিডিও দেয়, একদম টোটালি নিজে ভিডিও করে আপনি যদি দিতে পারেন খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে যে আপনি গিগের মধ্যে সার্ভিসের মধ্যে কি কি করতেছেন বা কি কি করবেন, বেস্ট। আপনারটা র্যাঙ্কও হবে, সেলও হচ্ছে গিয়ে ইয়ে হবে, জেনারেট হবে আর কি। সো তার মানে আপনি এখান থেকে এই ইমেজটা চয়েস করেছেন, আর হচ্ছে আরেকটাও করেননি, এটার মতো করতে বলেছেন। আমি আপনাকে সাজেশন দিছি আইডিয়া জেনারেট করার, আমি বলিনি যে এই ইমেজই ইউজ করেন। ইমেজ যদি হ্যাঁ ইউজ করতে ওইটাই। হইতো তাহলে তো সবাইকে ইমেজই ইউজ করতে বলতাম।
ইমেজ সরাসরি ইউজ করেন না ভাই, বুঝছেন? যেটা করবেন জি ভাই। সেটা হচ্ছে ইমেজের আইডিয়া নিয়ে আপনি নিজে তৈরি করেন একই রকম ভাবে, কাজে দিবে, লং টাইমে কাজে দিবে। এখন হয়তোবা সেটা করতে পারবেন না, বাট কাজে দিবে। ঠিক আছে? ওকে, সো কেমন কাজে না দিবে? তাহলে কি আমি এই দুইটা ইয়ে করতে পারবো যদি ইমেজ গুলো রেডি করে দুইটা আপলোড করে দিব? হ্যাঁ, পারবেন পারবেন। জি ভাই। আচ্ছা, গিগ কি আর কেউ করছেন? আর কেউ রেডি করছেন এরকম? দেখাইতে পারবেন? বাজিদ ভাই কি রেডি করছিলেন? মানে ভাই আপনি আমার আরেকটা ফিরছেন question কিনা? ছিল। ভাই আমার প্রোফাইল ইন্ট্রোটা একটু দেখবেন? কিসের? আমার প্রোফাইল ডেসক্রিপশনটা একটু দেখবেন? দেখান প্রোফাইল ডেসক্রিপশন। ওকে, I have done many sites in different categories. এটা খুবই বাজে। আপনি দিতে পারেন I am experienced with, এটা দিতে পারেন। দেখুন কোনটা আই হ্যাভ দ্বিতীয় লাইন, ডান দ্বিতীয় লাইন, I have done many sites in different categories. আপনি এটা দিতে পারেন I am হচ্ছে গিয়ে experienced with। সেকেন্ড লাইনে ভাই, একদম উপরে সেকেন্ড লাইনে। আই হ্যাভ হ্যাঁ, I am experienced with দিতে পারেন। এক্সপিরিয়েন্স দেন এক্সপেরিয়েন্স, দেন ওই যে একদম লাস্টেরটা, হ্যাঁ, উইথ। তারপরে আপনার ওই যে সাইটের কথাটা একটু উল্লেখ করে দিবেন আর কি, যে আপনি সাইট অপটিমাইজেশনের জন্য এক্সপেরিয়েন্সড আছেন। ওই যে ডান মেনি না, ডান মেনি একদম করে দেন। হ্যাঁ, আই অ্যাম এক্সপেরিয়েন্সড উইথ অপটিমাইজেশন হচ্ছে দিতে পারেন, অপটিমাইজেশন ফর ওয়েবসাইট বা অপটিমাইজেশন অফ ওয়েবসাইট, এরকম যেটা নেয় আর কি। আমি লেখাটা আমার কপি কাছে করে টার্মস নিয়ে মনে আমি নেই। বাহিরে নিয়ে আমার মনে হয় এডিট করাটা ভালো হবে। আপনি ওই ডকুমেন্টের ভিতরে পেস্ট করে দেন, তারপরে দেখতেছি পুরোটা পড়ে নিই। আচ্ছা, আপনি এরকম দিতে পারেন যে আই অ্যাম এক্সপেরিয়েন্স উইথ সাইট অপটিমাইজেশন ফর সার্চ ইঞ্জিন ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। সাইটস না, সাইট অপটিমাইজেশন হয়। হ্যাঁ, সাইট অপটিমাইজেশন ফর সার্চ ইঞ্জিন দিতে পারেন, সাইজ অথবা আপনি ফর এখানে দিতে পারেন যে আই অ্যাম এক্সপেরিয়েন্সড উইথ এসইও ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। এসইও দিতে পারেন, খুব সুন্দর হয় উইথ এর পরে এক্সপেরিয়েন্সড উইথ এসইও, বড় করে এসইও দিয়ে দেন। হ্যাঁ, এসইও ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, সাইট অপটিমাইজেশন কেটে দেন। আপনার ডিফারেন্ট ক্যাটাগরিজ তো ওই যে দেয়াই আছে, আপনার কয়বার লিখবেন কয়। দেন দেন সবগুলা এখান থেকেই করে দেন। হ্যাঁ, ইনও দিয়ে দেন, ইনও মুছে দেন, রাইট। ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ স্পেস দেন। হ্যাঁ, এই যে ইনক্লুডিং ক্যাটাগরিজ, ইনক্লুডিং দেন, ইন কিওয়ার্ড রিসার্চ হয়, ক্যাটাগরি ওখানে ইনক্লুডিং হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা স্পেস কমায় দেন।
I am experienced with SEO in different categories, including keyword research, search engine optimization, high quality backlink, guest post, blogging. শুধুমাত্র এইটা? এগুলো পারি না আমি, ব্যাক লিংকিং গুলো পারি না। আচ্ছা, আপনার পারার দরকার হবে না। আপনি কিওয়ার্ড রিসার্চের পরে দিবেন অন পেজ স্ট্র্যাটেজি, অফ পেজ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি না, স্ট্র্যাটেজি, টিই হয়। হ্যাঁ, স্ট্র্যাটেজি, তাও হয় নাই, বানান হয় নাই। STRA, STRA। ওই যে উপরে উপরে সাজেশন আসছে, উপরে সাজেশন আসছে, ক্লিক করে দেন। হ্যাঁ, তারপরে দেন অফ পেজ, অফের ও বড় হাতের করেন। স্ট্র্যাটেজি। ওই যে অফের ও বড় হাতের করেন, ও বড় হাতের। হ্যাঁ, ঠিক আছে। অফ পেজ স্ট্র্যাটেজি। এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মুছে দেন। এর অন পেজ স্ট্র্যাটেজির পরে একটা কমা দেন, কমা। অফ পেজ স্ট্র্যাটেজির পরে একটা কমা দেন। হ্যাঁ, এরপরে লেখেন টেকনিক্যাল, টেকনিক্যাল এসইও, এসইও। আচ্ছা, কমা দেন হাই কোয়ালিটি ব্যাকলিংকিং এন্ড গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং এর জি বড় হাতের করে দেন, জি বড় হাতের, রাইট। গেস্ট পোস্ট, ব্লগিং। আচ্ছা, I can help you in attracting কি a new audience and in achieving a higher rating. I'm excited about this opportunity to work together to deliver a highly effective। আচ্ছা, এই যে টু ডেলিভার দুইবার করছেন, ইফেক্টিভ এর পরে যখন কমা দিছেন, ওই টু ডেলিভার দুইটার উপরে বসে যায় ইংলিশে। হ্যাঁ, টু ডেলিভার এখান থেকে মুছে দেন, জাস্ট পাওয়ারফুল উপরেরটা করে দিলেই হয়ে যায়। দেন হ্যাঁ, ঠিক আছে, পাওয়ারফুল এসইও সার্ভিস that will drive your website up the search engine ranking. ওকে, মোটামুটি এবার ঠিক আছে। ভাইয়া, জি, কোর্সের যে ডেসক্রিপশনটা দিচ্ছে, তো মোটামুটি তো আমরা সেম কোর্সই এখন করতেছি আপনার কাছে। তো আমরা যদি ওই ওর যে ডেসক্রিপশন দিচ্ছে, ও যেগুলো যেগুলো পারে, আমরা তো মোটামুটি ওগুলোই পারবো। হ্যাঁ পারবেন। ওই হ্যাঁ, ডেসক্রিপশনটা মানে ও যেগুলো ইনক্লুডিং করলো, ওই ইনক্লুডিং গুলো আমরাও দিতে পারি, মানে ওর মতো না লিখে ওই ইনক্লুডিং গুলো দিয়ে দিলাম আর কি। এখন যে ডেসক্রিপশনটা দিবেন না, সেই ডেসক্রিপশনটা হ্যাঁ, ট্রাই করবেন যেন ওভারঅল টাইপের হয়। হ্যাঁ, উনি তো একদম স্পেসিফিক করে দিছে, উনি ধরে নিছে যে আমি এসইও ছাড়া করব না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সের মধ্যে ধরেন, যদিও আমি বলছি যে ওইভাবে কি করা নাই, কিন্তু স্পেসিফিক কিছু টপিক তো অবশ্যই আছে, রাইট? তো স্পেসিফিক ওই টপিকের ভিতরে আপনাদের এসইও আছে, সোশ্যাল মিডিয়া আছে, লোকাল এসইও যেটা হয় গুগল মাই বিজনেস ম্যাপ, হ্যাঁ, এটার ইয়া আছে। অফ পেজ যে এসইও সার্ভিস ধরেন ব্যাকলিংকিং, এটা আছে। আপনি যদি আর্টিকেল রাইটিং করতে চান, সো আর্টিকেল রাইটিং আছে। তো আপনি যদি কোনো একটা নির্দিষ্ট এরকম সেক্টর বেছে নেন, তখন আপনি ওই ডেসক্রিপশন এডিট করে দিতে পারেন। ডেসক্রিপশন এডিট করলে কিছু হয় না। কোনো প্রবলেম নেই না, ডেসক্রিপশন আপনি গিগেটটা যদি না এডিট করেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনি আপাতত যে ডেসক্রিপশনটা দিবেন, ওভারঅল একটা ডেসক্রিপশন দিতে পারেন, বাট যেন একটু প্রফেশনাল টাইপের হয়। দেখা যাচ্ছে এই যে এরকম হয় না, যে কোনো একটা টপিকের উপরে আপনার একটু দুর্বলতা বেশি, যেহেতু আপনারা এখন 20টা 22টা ক্লাস অলরেডি করে ফেলছেন, সো টপিক গুলা ওই যে ডিজিটাল মার্কেটিং এর কি কি আছে,
বা এই যে কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেল রাইটিং, আমরা দুইটা টপিক শেষ করছি অলরেডি। ওয়েবসাইট বানিয়েছি, ওয়েবসাইটের অপটিমাইজেশনের যে ব্যাপারগুলা, তার ভিতরে কিছু কিছু জিনিস আসছে, যেমন টেকনিক্যাল এসইও 2-3টা জিনিস আসছে। আমরা গুগল ট্যাগ ম্যানেজার করছি, আমরা গুগল অ্যানালিটিক্স করছি, গুগলে সার্চ কনসোল হচ্ছে যে অ্যাড কিভাবে করতে হয়, সাইট ম্যাপ কিভাবে জেনারেট করতে হয়। সো এইগুলো আমরা দেখছি, robot.txt অ্যাড করছি। সো এই ব্যাপারগুলো যদি আপনার কাছে মনে হয় যে না আমি ইজিলি বুঝতে পারছি, আমার কাছে মোটামুটি ভালো লাগছে বা ইন্টারেস্টেড আমি, আপনি কিন্তু এখন থেকে দিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি এসইও নিয়ে কাজ করব। সো এসইওটা আমার হচ্ছে যে মেইন প্রায়োরিটি। আর যদি মনে করেন যে না আমার কাছে এসইওর এই ব্যাপারটা খুব কঠিন লাগতেছে, সো আমি একটু ঘেটে দেখি যে হইলো এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে টপিকগুলো আছে সেই টপিকের কোনটা নিয়ে আমি একটু কাজ করতে পারি, সো আর্টিকেল রাইটিং নিয়ে করতে পারি কিনা। যদি আপনি লেখালেখিতে থাকেন, হ্যাঁ অবশ্যই আপনি দিতে পারেন, ওইটাই সিলেক্ট করতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনি মনে করলেন যে ঠিক আছে তাহলে সোশ্যাল মিডিয়া নিয়ে আমার একটু ইন্টারেস্ট বেশি, সোশ্যাল মিডিয়া নিয়ে আমি তাহলে সিলেক্ট করে ফেলতে পারি। অথবা দেখা যাচ্ছে ঘেটে দেখলেন যে না লোকাল এসইও তো বেশ ভালো একটা ডিমান্ডিং জিনিস, তাহলে আমি কিন্তু লোকাল এসইও নিয়েও করতে পারি। সো যেটা করবেন সেটা তখনও ফিক্স করে দিতে পারেন, যদি চান এখন ঘাটাঘাটি করে গুগলের মধ্যে একটু ভালো আইডিয়া নিয়ে এখনো ফিক্স করে দিতে পারেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আগে কি হইতো ফাইবারে, আপনার গিগ গুলা আগে আসতো, গিগের মধ্যে গিয়ে ওই সেলারের সম্পর্কে জানার জন্য একজনকে কি করতে হইতো, ওই সেলারের যে প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে যাইতে হইতো, যাওয়ার পরে সেই প্রোফাইল দেখে ঘেটে ঘুটে ঘুরে এসে তারপরে এসে অর্ডার দিত। ব্যাপারটা এরকম হইতো, এখন এরকম হয় না। এখন টোটালি গিগ যখনই ওপেন হয় তখনই গিগের নিচেই ফুল প্রোফাইল চলে আসে, তো তার জোর করে যাইতেও হয় না, কিছু করতেও হয় না। আর একটা ভালো ব্যাপার থাকে সেটা হচ্ছে আপনি যদি সেলার হন, তো সেই ক্ষেত্রে আপনার যে রেটিং গুলো আছে, আপনার ওই গিগের যে মূল ডেসক্রিপশন আছে যে আপনি গিগ সেল করছেন এরকম টাইপের, সেই সেলের যে রেটিং গুলো আছে রেটিং গুলো গিগের নিচে দেখায়। মানে এফএকিউ টাইপের যে অপশন থাকে, ওই এফএকিউ টাইপের অপশনের পর ওখানে দেখায় যে কে কি মন্তব্য দিয়েছে আপনার কাজের হিসাবে। তো এখন ওইটা সবার আগে চোখে পড়ে, বায়াররাও দেখে ওইটা যে আমার তার দিয়ে কাজ হবে কিনা বা তার রেটিং ভালো আছে কিনা। ওই ডেসক্রিপশন ম্যাটার করে না। আগে এই যে উপরে দেখেন উনি লিখছে যে হইলো কি জানি এসইও কি জানি এটা, ভাই উপরে যান, একটু উপরে যান, একটু উপরে যান, একদম উপরে। হ্যাঁ, আরো আরো আরো, এই যে কি কমপ্লিট এসইও সার্ভিস এবং ওয়েবসাইট অ্যানালিস্ট, এইটা খুব ভাইটাল একটা রোল প্লে করতো, খুবই। মানে ধরেন যে যে জিনিসটা নিয়ে করে, সে যদি ওখানে ওই টাইপেরটাই না দিত, তো সেই ক্ষেত্রে মানুষজন মনে করতো যে এটা প্রফেশনাল না বা উনি প্রফেশনাল না। ঠিক আছে, সো আমরা তখন সাজেস্ট করতাম, আমরা নিজেও এরকম করতাম যে হ্যাঁ সেই বিষয়েই আসলে ওইখানে দিতে। বাট ভাইয়া এখন এই জিনিসটাও এতটা বেশি ইফেক্ট ফেলে না। তো ওর মধ্যে আপনি দেখবেন যে যারা খুব বেশি প্রফেশনাল না, বাট বা এই এই সম্পর্কে কোনো নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কাজ করতেছে না এরকম টাইপ, অথবা করতেছে, তারা কি করে ওখানে লিখে দেয় যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, আই ওয়ার্ক ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, আই লাভ মাই ওয়ার্ক। মানে এই টাইপের ইন্ট্রো ওইখানে দিয়ে দেয়। হ্যাঁ, ইন্ট্রোতেও এখন কোনো ইফেক্ট ওইভাবে করে না। সো ডেসক্রিপশন এবং ইন্ট্রো বলবো মোটামুটি প্রফেশনাল রাখতে, কিন্তু তার মানে এই না যে এখনই আপনারা গিগ দিচ্ছেন জন্য ওইখানে স্পেসিফিক করে দিতে হবে ভাই আমরা ওইটা শিখবো তাহলে কি আমি ওইটা হিসেবে দিতে পারি। না, ডেসক্রিপশন আপনি ইন্ট্রো দুইটা সবসময় বদলাইতে পারবেন। প্রোফাইলের থেকে বদলাইতে বারবার পারবেন না একটা জিনিস, সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার বারবার বদলাইলে আপনার আইডি ব্যান হয়ে যাবে। আবার ডেসক্রিপশন এবং হচ্ছে যে আপনার এই যে ইন্ট্রো বারবার বদলাইলেও ওয়ার্নিং হবে। সো এখন একটা দিয়ে রাখেন, টোটালি ডকুমেন্টের ভিতরে ক্রিয়েট করেন, করে দেখেন সব ঠিকঠাক আছে কিনা, করে সেটা এডিট করেন, করে হচ্ছে গিয়ে যদি ঠিকঠাক থাকে ওইটা আপলোড করে দেন, এভাবে সেট করে দেন। এরপরে গিয়ে যখন আপনার কোর্স শেষ,
আপনার মনে হচ্ছে যে না তাহলে আমার ওইটার থেকে এই টপিকটা আমার বেশি ভালো লাগতেছে, আমি এই টপিকও অ্যাড করে দিব সাথে সাথে, কোনো প্রবলেম নেই। আপনি ওইটাই একবার করে এডিট করে আবার ওইরকম ডকুমেন্ট তৈরি করছেন, করে ওইটা ফিক্স করে ফেলেন, করে একবারই এডিট করবেন, ওইটার মধ্যে দুইটা জায়গায় পেস্ট করে দিয়ে ব্যাস শেষ। ওইটাই আপনার মোটামুটি লং টাইম চলবে আর কি। ভাইয়া আর তাহলে কি ওইটা আমি এটা চেঞ্জ করে দিব? আপনি আমি কি আমার ইন্ট্রোটা চেঞ্জ করে আপনি দিব? ইন্টারচেঞ্জ করবেন কেন? আপনি এসইও নিয়ে কাজ করতেছেন, তো আপনি তো ঠিকই লিখছেন যে কমপ্লিট এসইও সার্ভিস। আপনি কি লিখতে চাচ্ছেন কাস্টমার স্যাটিসফ্যাকশন মাই ফার্স্ট প্রায়োরিটি? এইসব দেখে মানুষ গলে না ভাই। আগে প্রোফাইল আলাদা করে দেখা যেত, সেটাই বললাম, আলাদা করে প্রোফাইল দেখা যেত। এখন প্রোফাইল আলাদা করে দেখার দরকার হয় না, আপনার গিগের মধ্যে গেলেই প্রোফাইল দেখা যায়। আপনি যে কোনো একটা গিগ ওপেন করেন, দেখেন নিচে প্রোফাইল দেখাবে। তো প্রোফাইল ওইভাবে কেউ ঘাটে না এখন। এখন যেটা ঘাটে সেটা হচ্ছে আপনি কয়টা রেটিং পেয়েছেন, রেটিং এর মধ্যে মানুষ কি কি বলছে না বলছে, আসলে আপনি সেই সার্ভিসটা ভালো করে দিতে পারতেছেন কিনা, ব্যাস এইটুকুই। আর কেউ কিছু দেখে না। এখানে যে মোর্শেদ দিয়েছে কমপ্লিট এসইও সার্ভিস হুম আর ওয়েবসাইট অ্যানালিস্ট, হুম এখানে এত সার্ভিস দিছে হুম আর মানে দুইটা দুই রকমের কথা হয়ে গেছে না। দুইটা দুই রকমের কথা না, দুইটা দুই রকমের ক্যাটাগরি উনি উল্লেখ করছে। কমপ্লিট এসইও সার্ভিস উনি ওটা করে, আর হ্যাঁ ওয়েবসাইট অ্যানালিস্ট উনি ওয়েবসাইট অ্যানালিস্ট হিসাবেও কাজ করে। এটা কোনো বাক্য না তো, যে আপনি এখানে গ্রামাটিক্যাল এরর টাইপের ধরতেছেন। না না না, আসলে আমি দেখতেছিলাম যে মানে মানে এখন বুঝতে কথাটা পারছি কেমন আপনার জানি একটু মানে। উল্টোপাল্টা লাগতেছে, যে এই পাশে একরকম ওই পাশে হ্যাঁ আরেক হ্যাঁ রকম। হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই, ওইটাই। ওটা সমস্যা না। ওটা তো একটা বাক্য লিখে নাই, ওইটা দুইটা আসলে কাজের কথা উল্লেখ করা হয়েছে, বা দুইটা ভাই সেক্টরের আমি কথা যদি উল্লেখ করা হয়েছে। আরো কাউকে কপি করি ডাইরেক্ট, তাহলে আমার জন্য কি ওয়ার্নিং? বুঝিনি। মানে আমি কারো ফাইবারের হ্যাঁ, মনে করেন যে একটা ভালো যার রেটিং, তার ডিসক্রিপশন, তার ইন্টারভিউ কপি করি, তাহলে আমার জন্য কি ওয়ার্নিং? আপনার জন্য ওয়ার্নিং হইলো আপনি লেভেল আপ পাবেন না যত ভালো কাজই করেন না কেন। আচ্ছা আচ্ছা। মানে এখন বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন 10টা 12টা 30টা 25টা সর্বোচ্চ এরকম করে, প্রতিদিন 10টা করে দিতে পারবেন। বাট আপনার বায়ারের রিকোয়েস্ট আসবে কয়টা? খুব বেশি হইলেও দিনে সর্বোচ্চ 50টা আসে, বা খুব বেশি হইলেও 100টা আসে। কিন্তু যখন আপনি লেভেল 1 এ যাবেন, লেভেল যখন আপনার আপ হবে, 1500টা পর্যন্ত আপনি করতে পারবেন, দেখতে পারবেন বায়ার রিকোয়েস্ট। ওই 1500টার ভিতর থেকে আপনি বায়ারদেরকে প্রতিদিন 10টা করে পাঠাতে পারবেন, যে হ্যাঁ আমি এই কাজ পারি, এই কাজ করব। ঠিক আছে, ওইটা খুব দারুণ একটা অপশন। আপনি যখন লেভেল আপ হয়ে যাবেন, আপনার অর্ডারের পরিমাণ তখন আরো বেড়ে যাবে। সো প্রথম পর্যায়ে অর্ডার সো মাসে কয়টা দেওয়া না যায়? না, এখানে এখানে আরেকটা কথা আছে, আমি বিশেষ করি, সেটা হচ্ছে যখন আপনার লেভেল আপ হবে, লেভেল আপ হওয়ার আগে আপনার পুরা যে এই যে ইয়েটা আছে, মানে প্রোফাইলটা আছে, ফাইবার টিম এসে ম্যানুয়ালি সেটা চেক করবে। কারণ লেভেল আপ কিন্তু সবাই হয় না। লেভেল আপ হইতে গেলে আপনার মিনিমাম 60 দিন স্পেন্ড করা লাগবে উইদাউট ওয়ার্নিং। আপনার $400 হচ্ছে যে ইনকাম করা লাগবে, 10টা অর্ডার মিনিমাম কমপ্লিট করা লাগবে। তারপরেই একমাত্র আপনি লেভেল 1 এ যাইতে পারবেন। বাট যখন আপনি লেভেল 1 এ যাবেন, তখন ফাইবার আসবে, বা ফাইবারের টিম মেম্বার যে কোনো একজন আসবে অথরিটি থেকে, এসে আপনার ফুল যে প্রোফাইল আছে ম্যানুয়ালি তারা হচ্ছে গিয়ে ইয়ে করবে। এটা হইলো মানে রিভিউ করবে আর কি। আপনি গিগ কেমন দিছেন, আপনার গিগের পারফরম্যান্স কেমন, মানে আপনি যেটা দেখতে পাচ্ছেন ওরাও সেটাই দেখতে পারবে। আপনার ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ তখন তাদের, তার মানে এই না যে অনেক কিছু চেঞ্জ করে দিবে, ব্যাপারটা এরকম না। বাট দেখতে পারবে। আপনার মেসেজ বক্সে তাদের অ্যাক্সেস থাকে, আপনার মেসেজ বক্সে আপনি কার সাথে কি কথা বলতেছেন না বলতেছেন সব ওদের কাছে আছে, ইয়ে আছে, মানে টোটালি ডাটা আছে, ওরা চাইলে দেখতে পারে। সো পুরা আপনার প্রোফাইল রিভিউ করার পরে ওরা যখন একটা সিদ্ধান্তে পৌঁছাবে যে না ঠিক আছে, কোনো জায়গা থেকে কোনো কিছু কপি হয় নাই, কোনো জায়গা থেকে কোনো ছবি হচ্ছে যে সরাসরি দেয় নাই, বা কোনো টাইটেল একদম একজন যেটা দিছে একদম হুবহু ওই টাইটেল ওই ডেসক্রিপশনই দিছে, এরকমও ব্যাপারটা না। সো প্রোফাইল লেভেল 1 এ যাওয়ার জন্য রেডি।
ওইটার পরে যখন আপনি লেভেল 2 তে যাবেন তখন একটা এরকম টাইপের মাইনর একটা রিভিউ দিবে, কারণ এর আগে রিভিউ তাদের কাছে ডাটা আছে। সো তারা এসে এই জিনিসটা আবার দেখবে যে এর ভিতরে আপনি আনওয়ান্টেড আর কিছু করছেন কিনা লেভেল 1 এর পর। যদি না করেন খুব দ্রুত আপনারটা অ্যাপ্রুভ করে দিবে লেভেল 2 তে। এরপরে যে যখন আপনি আরো ভালো করবেন, টপ রেটেড সেলার হতে যাবেন, তখন আপনার ওইটা আমার জানা মতে 2 বার করে সম্ভবত রিভিউ করে, মানে একবার অটো আর একবার ম্যানুয়ালি। সো ম্যানুয়ালি যখন করবে তখন প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বিষয় আপনার ওখানে চেক করবে। আপনি এর আগে কোনো ওয়ার্নিং পেয়েছেন কিনা, ওয়ার্নিং পাইলেও সেটা কয়বার, আপনার অর্ডার কেমন ক্যান্সেল হয়েছে এতদিনে, আপনি কোনো বায়ারের সাথে মিসবিহেভ করছেন কিনা, কতগুলো বায়ার আপনাকে ডিসপিউট দিছে, আপনার নামে রিপোর্ট কেমন আসছে, আপনার রেটিং কেমন, আপনি যে গিগ গুলা সেল করতেছেন সেই গিগের কোয়ালিটি আসলে কেমন, সেটাতে কেমন অর্ডার আসে, মাত্র একটা গিগে অর্ডার পান বাকি 7-8টা গিগে অর্ডার পান না, ব্যাপারটা কি এরকম নাকি এরকম না, অনেকগুলো ফ্যাক্টর আছে। সেগুলা পুরাটাই রিভিউ করবে, করার পরে তারপরে যখন বুঝবে যে হ্যাঁ আপনি আসলেই প্রফেশনাল, টপ রেটেড হওয়ার যোগ্য, সো আপনাকে টপ রেটেড করে দিবে। টপ রেটেড এই জন্য সবাই হয় না। আর লেভেল আপ হওয়া মানে যে আপনি ওইরকমই থাকবেন তা না। লেভেল আপ হওয়ার পরে ওইটা মেইনটেইন করতে হয়। অর্ডার, আপনার অর্ডারের হচ্ছে যে বিপরীতে যে ডলার আছে, প্রাইস আর কি, সেই প্রাইস সবই হইলো ই করতে হয়, মানে মেইনটেইন করতে হয়। যদি মেইনটেইন না করেন আবার লেভেল ফল করে, লেভেল 1 এর থেকে তখন আবার এই 0 লেভেলে চলে আসবে। বাট হ্যাঁ, আপনার তার মধ্যে লেভেল 1 পর্যন্ত যাইতে যাইতে আপনার কিছু ক্লায়েন্ট হয়ে যাবে যেটা একদম বাধা ধরা ক্লায়েন্ট, যেটারে বলে যে বোমা মারলেও নড়বে না, এরকম টাইপ। সো ওই টাইপের যখন ক্লায়েন্ট হয়ে যাবে তাদের কাজই আপনি মানে করে শেষ করতে পারবেন না। হ্যাঁ, সো এর জন্যই আমরা আসলে একদম প্রথম থেকে প্রোফাইলটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যে ভাই এই টাইপের ভাইয়া, ছবি সরাসরি ইউজ করে না। জি, আপনার সাজেশন কি হবে আমাদের জন্য, মানে কোনটা নিয়ে কাজ করলে মানে কষ্ট কম, মানে মোটামুটি একটা ভালো কোনোটাতেই কষ্ট সিস্টেমে কম এটা, না হয়। এই কষ্ট মানে কমের ব্যাপার তারপর যারা বলে যে এটা করেন এটা সহজ, আহ, ওইটা কষ্ট ওই কম টাইম বলতে মানে যে সিচুয়েশন সিচুয়েশন কি আছে। হবে, শোনেন, টাইম লাগুক, জি বলেন। মানে আমি বলতেছি টাইম লাগবে কিন্তু আমি কাজটা ভালোভাবে গুছিয়ে করতে পারতেছি, এরকম মানে অনেক কঠিন কিছু না, যেটার জন্য অনেক এটা করতে হচ্ছে সেটা করতে হচ্ছে, এরকম কিছু না, মানে ইজিলি করতে পারতেছি। টাইম আচ্ছা লাগুক সেটা কোনো বিষয় না। আচ্ছা, আহ, আমি আপনার একটা জিনিস বলি ভাই, সেটা হচ্ছে আমি মেইনলি লেখালেখি করতে খুব ভালোবাসি। আমার মার্কেট প্লেসে যে গিগ গুলা দেয়া, আর্টিকেল রাইটিং নিয়ে দেয়া। আচ্ছা, আর্টিকেল রাইটিং আমি হইলো যেটা বলে বাইরে, মানে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আছে তাদেরটা করি। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি। অলরেডি আমার অ্যাড রান চলতেছে আর কি, মানে অ্যাড রানিং 2টা ক্লায়েন্টের। তার মধ্যে একটা ক্লায়েন্টের তো আমি গতকাল সন্ধ্যাবেলা যেটা আছে একটা ব্যাচের, যেটা প্রথম ব্যাচ ছিল ওই ব্যাচের ক্লাস নিয়ে লাইভ দেখিয়েছি আর কি, যে আমার অ্যাডের পারফরমেন্স কেমন, কোন টাইপের অ্যাড কিভাবে দিতে হয় না দিতে হয়, এরকম টাইপ, যেটা আপনারাও পাবেন এর পরবর্তীতে। আচ্ছা, সো মোটামুটি আমি না পারলে তো আসলে অ্যাডটা ভালো পারফর্ম করতেছে না, যেখানে ফেসবুক সাজেস্ট করতেছে যে আমার দিনে সর্বোচ্চ খুব বেশি হইলেও 7 থেকে 8টা মেসেজ পাওয়া সম্ভব, মানে আমাকে 7-8 জন মেসেজ দিবে। আমি গত একদিনে তাকে 17টা মেসেজ এনে দিছি টার্গেটেড করে, মানে ডাবল না প্রায় টোটালি। এটা তো হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি। এখন আমার যদি ওই স্কিলটা না থাকতো তাহলে তো এটা সম্ভব হইতো না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি, প্রজেক্ট হ্যান্ডেল করি আমি। সো কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্ট গুলা আমাকে হ্যান্ডেল করতে হয় আর কি, যে এইটার এসইও সেকশন, এটার কন্টেন্ট সেকশন, ওয়েবের এই ডিজাইনটা কেমন হবে, ওইটার কন্টেন্ট প্ল্যানিংটা কেমন হবে,
আম, এটার কন্টেন্টের ভিতরে কি কি ইনক্লুডেড থাকবে, কোনটার জন্য আসলে এটা র্যাঙ্ক করতে পারে ভালো। সো অনেকগুলা জিনিসই কিন্তু আম, আমি করছি এবং করি। তো এবং অনেকগুলাতে আমি ভালো রেজাল্ট বা ফলাফলও পাইছি। আম, এর মানে আমার কাছে যে জিনিসগুলো আমি করি সেগুলো আমার কাছে এতটা বেশি কঠিন লাগে না। বাট আমাকে যদি এখন একজন বলে যে ফুল ওয়েবসাইট ডিজাইনটা করে দাও, আমার কিন্তু আমার দ্বারা সম্ভব না, কারণ আমি যেটুকু ওয়েবসাইট ডিজাইন পারি সেটুকু হচ্ছে এসইও রিলেটেড বা এসইও সম্পর্কে মানে যতটুকু দরকার হয় সেই ডিজাইনটুকু পারি। আমি তার প্রফেশনাল ওয়েব ডিজাইনার না। আমার কাছে কঠিন লাগে বলতে এরকম কিছু না, বাট আমি শিখিনি, আমি পারি না। তার মানে যেটা বলতে চাচ্ছি, আপনি যদি শিখেন কোনোটাই আপনার কাছে কঠিন না, কিন্তু আপনি কোনটা করতে কমফোর্টেবল ফিল করেন সেটাই সব থেকে বড় বিষয়। যেমন এই যে আমি আগেই বলে নিলাম, আমি লিখতে ভালোবাসি। দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে ভালোবাসি। আমি ইউটিউবিং করি। ইউটিউবিং বলতে ইউটিউবের হচ্ছে গিয়ে যে অপটিমাইজেশন আছে আর কি, চ্যানেল অপটিমাইজেশন, ইউটিউবের ভিডিও অপটিমাইজেশন, এক্সপেরিমেন্টাল হিসাবে বলেন বা এমনি প্রফেশনাল ভাবে, মানে কিছু ডলার টলারের বিনিময়ে আর কি, ছোটখাটো। সো ওইটা করি। বাট আমার কাছে কমফোর্টেবল লাগে কি, যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক ধরেন, তার সাথে হইলো টুকটাক এসিও। মানে এসিওটা খুব বেশি বড়ভাবে এখনো যেটা বলে প্রজেক্ট হ্যান্ডেল করা ছাড়া একজনের বা একজন ক্লায়েন্টের যে ফুল এসইও করে দেয়া, এই ব্যাপারটা আমি এখনো হ্যান্ডেল করিনি, বাট প্রজেক্টের ভিতরে হ্যান্ডেল করতেছি। আর মানে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইলাম, যে তারেক ভাই জিজ্ঞেস করলেন যে হচ্ছে গিয়ে কোনটা শিখলে সহজ হবে বা কোনটা শিখলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। তো এটা হচ্ছে এক একজনের কমফোর্ট জোনের উপরে নির্ভর করে। আপনি মোটামুটি সব বিষয়েই ধারণা আপনার থাকবে বা সব বিষয়ে আপনাকে পারতে হবে, ডিজিটাল মার্কেটার যখন আপনি হবেন পারতে হবে। বাট কমফোর্টেবল যেটাতে ফিল করবেন বেশি, আপনি সেইটা নিয়ে আগাবেন, সেইটাতে সব থেকে বেশি স্কিলড হবে, তাই না? এইটা হচ্ছে ব্যাপার। এখন আমি যদি বলেন যে হ্যাঁ তাহলে ভাই আপনি কোনটাতে বেশি স্কিল, এইটা আমি ওইভাবে নির্দিষ্ট করে বলতে পারবো না। আর দ্বিতীয় আর একটা ব্যাপার, মোটামুটি ধারণা না থাকলে তো আসলে ইনস্ট্রাক্টর হিসাবে আমাকে নিয়োগ দিত না, তাই না? আমি কিছু শেখাইতে পারি বা আপনাদের কাজে লাগে, এর জন্য তো আসলে নিয়োগ দিছে, অবশ্যই ভাই। রাইট? তো আমার কমফোর্ট জোনের একটা ব্যাপার থাকে, এই যে ভাই আপনার কমফোর্ট জোন কোনটা, আপনি কোনটা করতে ভালোবাসেন। তো সেই ক্ষেত্রে এই যে আমি দুইটা বলে দিলাম, যে আমার আর্টিকেল রাইটিং ভালো লাগে, আমি বিভিন্ন ধরনের ভিডিওর স্ক্রিপ্টও রাইটিং করি, কন্টেন্টও রাইটিং করি, আর্টিকেল বা পোস্টও রাইটিং করি, ভালো লাগে। সোশ্যাল মিডিয়া ম্যানেজ করি বা সোশ্যাল মিডিয়ার অ্যাড বুস্টিং যে ব্যাপারগুলো আছে সেটা করি। এবং সাথে সাথে হচ্ছে যেটা আপনাদের হয়তো ওভারভিউ দেওয়া হবে, ফুল শেখানো হবে না কারণ এই কোর্সের ভিতরে সেটা ইনক্লুডেড নাই, সেটা হইলো গুগলের অ্যাডস এবং গুগলের অ্যাডস ম্যানেজমেন্ট। ঠিক আছে? তো এইটা নিয়ে আমি এখনো পর্যন্ত পড়াশোনা করতেছি, কারণ এটা অনেক হিউজ একটা সেক্টর। আমার কাছে ব্যাপারটা নিয়ে একটু গেম টেম করতে ভাল লাগে। তো এটা নিয়ে আমি এখনো পড়াশোনা করতেছি। তো এরপরে যে যদি মনে করি যে হ্যাঁ এটা কমফোর্টেবল, আমি তখন কিন্তু এটা মনে করব যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার ভাল লাগবে। সো এটা আপনার নিজেদেরকে খুঁজে নিতে হবে। সেক্ষেত্রে আমি একটু হেল্প করতে পারি, সেটা হলো আপনাদেরকে যে কাজগুলা দিব সেই কাজগুলা যদি আপনারা প্রপারলি করে দেন, বাট আপনারা তো প্রপারলি করতেছেন না, এটা দুঃখের বিষয় যে আপনাদের যে ডেট দেয়া হয় সেই ডেটটা খালি পিছায়, হয় না। সো ডেটগুলো একটু মেনটেন করার ট্রাই করেন। এর মধ্যে থেকে আমি যদি দেখি যে হ্যাঁ এই ব্যাপারে মোর্শেদ ভাইয়ের পারফরমেন্স ভালো, আমি সাজেস্ট করবো মোর্শেদ ভাই আপনি এইটা নিয়ে কাজ করেন। আমি যদি দেখি যে তারেক ভাই আপনার এটা ভালো, আমি কিন্তু ওইটা সাজেস্ট করব। বাইজিৎ ভাই দেখা যাচ্ছে আরেকটা আমি দেখলাম যে হ্যাঁ এটা বেশ ভালো, সো আমি কিন্তু তাকে এইটা সাজেস্ট করবো যে আপনি ওইটা নিয়ে করেন। আর তাছাড়া আরেকটা যে জিনিস আছে, এক একটা জিনিসের মানে এক একটা সেক্টরের প্রতি এক একজনের এক এক রকম দুর্বলতা থাকে।
যে আমার কাছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করার একটা আছে, প্রবণতা আছে, আমি ওইটা নিয়ে কাজ করতে চাই অনেকদিন ধরে, শখ এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ব্যাপারগুলো আরেকটু ভালো করে আপনাকে সাপোর্ট দিতে পারি। যেটুকু আমি শেখাবো, যেটুকু বোঝাবো, সেটুকু তো বুঝলেন বা শিখলেন। বাকিটা প্র্যাকটিস করার দায়িত্ব আপনার। প্র্যাকটিসের মধ্যে কোনো সমস্যা হইলে সেখানে সাপোর্ট দিতে আমি আছি। এই হইলো আপনাদের সলিউশন। এরকম নির্দিষ্ট করে কোনো সলিউশন কেউ দিতে পারবে না, ভাই আপনি ওইটাই করেন। এই হচ্ছে ব্যাপার। আম, উত্তর পছন্দ নাও হইতে পারে। আচ্ছা, সো আচ্ছা, আম, না ভাই, বুঝতে পারছি বিষয়টা। ঠিক আছে ভাই, বুঝতে পারলে আপাতত হবে। সো গিগ গুলা কমপ্লিট করে ফেলেন, হ্যাঁ। আমরা আছি তো মাত্র ৩-৪ জন, অন্তত মোর্শেদ ভাইয়া তো সাজেশন পুরোপুরি দিয়েই দিলাম। আচ্ছা, তন্ময় ভাইয়া মনে হয় এখনো করেননি। সো তন্ময় ভাইয়া একেবারে নতুন, আহ, আপনাকে কিছু বলতেও পারতেছি না যে আপনি এতদিন ক্লাস করেননি। সো সেই ক্ষেত্রে জোর করাটা খুবই বোকামি। বাট এইটুকু বলবো যে যতদিন পর্যন্ত আপনারা না করতে পারবেন, রাইট, সম্ভব না। আসলে আমরা এইটা একটা করে গিগ দিব, তারপরে করব। ওকে, বায়েজিদ ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনার টাইটেল ওকে, আপনি কিওয়ার্ড রিসার্চ এবং হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিস করতেছেন, খুবই ভালো ব্যাপার। আচ্ছা, আর ইউ ইন সার্চ অফ প্রফিটেবল অ্যান্ড এক্সিলেন্ট SEO keyword research and competitor analysis service, not to worry for now on the selection view phases. আচ্ছা, ওকে, আচ্ছা, বাজিদ ভাই, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে যে আর ইউ ইন সার্চ অফ এ প্রফিটেবল অ্যান্ড এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড, এখান থেকে শুরু করে এই যে গিভ এন্ড বিলো পর্যন্ত, এটা কি কোন জায়গা থেকে কপি করছেন নাকি নিজের মতো করে লিখছেন? ভাইয়া কপি করছিলাম। কপি করলে হবে না ভাই, নিজের মতো করে লিখতে হবে, মানে রিরাইট করে নেবেন, হ্যাঁ, টোটালি, মানে অর্থ একই রাখেন, বাট রিরাইট করে নেন। ভাইয়া সিমিলার ওয়ার্ড ইউজ করলে চলবে না? বুঝি না ভাই, আপনার কথা বুঝতে পারিনি। এই তো মানে সিমিলার ওয়ার্ড ইউজ করবো আর কি, চেঞ্জ করবো। না, শুধুমাত্র দেখা যাচ্ছে যে ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিচ্ছেন, সিমিলার ওয়ার্ড এরকম কইরেন না, মানে অর্থটা ঠিক রাখেন। আপনার যদি এইটার লাইন দুইটা করতে হয় মাঝখান থেকে ভেঙে, আপনি দুইটা করেন। আপনার যদি মনে হয় এটা আপনি একটাই রাখবেন, বাট সেই ক্ষেত্রে অর্থ ঠিক রেখে একটু বাড়িয়ে কমায় দিয়ে আরেকটা লাইনও একসাথে এক্সট্রা হয়ে যাচ্ছে, আপনি দেন। বাট এই একই লাইন কপি রাখবেন না। হয়তো প্রথম পর্যায়ে আপনার ওইভাবে সমস্যা হবে না, যদি হয় তখনই হবে যার একদম ডেসক্রিপশন আপনি কপি করছেন সে যদি আপনার প্রোফাইলে এসে রিপোর্ট দিয়ে দেয় ফাইবারের কাছে যে হ্যাঁ উনি টোটালি আমারটা কপি করছেন, ফাইবারের টিম তখন টোটালি কারো থেকে কপি করা হয় নাই, মানে কি সবটা যে কপি বলতেছেন ওইরকম কপি করা হয় নাই, হয়তো বা কারো থেকে এক লাইন নেওয়া হয়েছে এরকম। বুঝি না ভাই, আপনার লাস্ট কথাটা বুঝতে পারিনি। ভাইয়া কারো থেকে সম্পূর্ণ কপি করা হয় নাই, জি, মানে হয়তো বা কারো থেকে এক লাইন বা এরকম একটু একটু অংশ কপি করা হয়েছে। যাই হোক না আর কেন, ভাইয়া সেটা যেটাই ভাইয়া হোক। এটা আমি অনেক আগে করছিলাম, ওই আমি আজকে বাড়ি থেকে আসছি, আপনি যেদিন প্রথম দিন দেখেছিলেন না, টাইটেলটা কিন্তু আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি টাইটেল আমার। আমি ওই দিনই করছিলাম, আমি দেখাইতে পারি নাই, আমি আচ্ছা, কম্পিউটারের সাথে ছিলাম না। ওকে আজকে আসছি একটু আগে। ওকে ওকে, স্যার ঠিক আছে। আপনি যেটুকুই নেন না কেন, যেটা বলবো যে সরাসরি নিয়েন না, মানে যেখান থেকে নেন। কাজ এই যে বললাম, এখন যদি সমস্যা নাও হয়, কেউ যদি রিপোর্ট নাও করে, এরপরে গিয়ে যখন হইলো আপনার ফাইবার টিম থেকে এসে ম্যানুয়ালি এটা করবে, তাদের কাছে তো ডাটা থাকে ভাই, সবার ডাটা থাকে, ওরা পুরাটা নিয়ে তাদের একটা টুলস আছে, টুলস এর মধ্যে যখন দিবে,
তখন আমরা যেরকম ওই যে আর্টিকেল রাইটিং করার পরে ধরেন হচ্ছে গিয়ে ইয়ে করি, মানে ওইটা কোন জায়গা থেকে কপি করা আছে বা কোনো একটা লাইন কপি করা আছে কিনা, সেটার জন্য যেরকম একটা টুলস আছে যে প্লাগেরিজম টুলস, ওইটার মধ্যে দিয়ে দেখতে পারি যে ওয়েবসাইটের অমুক জায়গা থেকে কপি করা। ফাইবারেরও এরকম টুলস আছে, ওরা ওইভাবে দিয়ে দেখতে পারে আপনি কোন কোন আইডি থেকে কপি করছেন। সো আপনি যদি ভালোও করেন তাও কিন্তু আপনার লেভেল আটকায় যাবে, আপনি কিন্তু লেভেল আপ করাইতে পারবেন না। এর জন্য যেটা করবেন ওই সময় না করে এখন করেন, প্রথম থেকে করে একদম পারফেক্টলি যান। আর ওই সময় করলে আপনাকে এডিট করতে হবে, ওই এডিট আবার আপডেট হবে, আপডেট হওয়ার পরে আপনার গিগ ফলো করতে পারে, উপরেও আসতে পারে, এটা আপনি গ্যারান্টিও দিতে পারবেন না। সো যেটুকু যেরকম আছে ওই যে বললাম অর্থটা ঠিক রাখেন, অর্থটা ঠিক রেখে হচ্ছে গিয়ে আপনি যে ইগুলা আছে, এই যে লাইনগুলো আছে, যদি আপনার অর্ধেক অর্ধেক করতে হয় অর্ধেক অর্ধেক করেন, আপনার যদি আরো লাইন একটা বাড়াইতে হয় আপনি আরো একটা লাইন বাড়িয়ে দেন, সেটা আপনার মতো করে লিখেন। ওয়ার্ড গুলো যেখানে যেখানে সিমিলার ওয়ার্ড ইউজ করার মতো আছে সেখানে ইউজ করেন, ঠিক আছে, করে তারপরে আপনি ডেসক্রিপশনটা পারফেক্ট করেন। আচ্ছা ভাই, আজকে আমি করবো সবটা। ঠিক আছে ভাই, খুবই ভালো লাগলো আর কি যে আপনি দেখাইছেন। ওকে, আমরা একটু হ্যাঁ, নিচে আমি দেখতে, অনেক আগে করছিলাম, আপনি যেদিন দেখলেন এর পরের দিনই করছি, আচ্ছা কিন্তু আচ্ছা, আর হ্যাঁ দেখাতে পারিনি। বুঝছি আমি। একটু নিচে দেখাতে পারবেন? ওকে, আপনার গিগের মধ্যে থাকতেছে হচ্ছে লিস্ট অফ ম্যানুয়ালি সিলেক্টেড কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম, এজি টু র্যাঙ্ক, কিওয়ার্ড কম্পিটিশন, আচ্ছা তারপর হচ্ছে গিয়ে ক্লিক পার কস্ট। আচ্ছা এই যে আপনি একজনের পুরা ডেসক্রিপশনের জায়গায় আপনি এটা কপি করে নিয়েছেন, এই যে এসইও যে এটা আছে সেটা পুরোটা কপি করছেন। হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো, জি ভাই। আচ্ছা, জি ভাই। হ্যাঁ ভাই শোনা যাইতেছে। ক্লিক পার কস্ট হয় না, হ্যাঁ কস্ট পার ক্লিক হয়। কস্ট পার ক্লিক হয়, মানে প্রতি ক্লিকে কতটুকু খরচ এইটা দেখা। গুগলে আমরা যখন অনেক কিছু সার্চ করি, সার্চের রেজাল্টের মধ্যে অনেক অ্যাড আসে, ওই অ্যাড গুলা টাকার বিনিময়ে দেয়। তো ওই অ্যাড গুলার জন্য তো আসলে ওই যে টিভিতে যেরকম অ্যাড দেয় এরকম টাইপের না, যে আমার অ্যাড প্রত্যেকটা হচ্ছে অনুষ্ঠানে 2 মিনিট 3 মিনিট এরকম দেখা হবে বা 2 বা 3 বার দেখানো হবে তাতে আমি টাকা দিব, এরকম টাইপ না। একজন ইউজার এসে আহ, ওই অ্যাড এর উপরে যতবার ক্লিক করবে ওখানে ততবার টাকা কেটে নিবে, মানে একজন ইউজারের জন্যই টাকা কাটবে না, সেটা হবে কি যে আমি একজন ইউজার, একজন ইউজার, আরেকজন আসতেছে এরকম। সো তারা আসবে, এসে যখন ওইটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। অনেকটা ফেসবুকের সিস্টেম। ফেসবুকে দেখবেন যে যখন স্পন্সর্ড অ্যাড আসে অনেকগুলাতে নিচে লেখা থাকে সেন্ড মেসেজ। সো আপনারা যখনই মেসেজ সেন্ড করবেন ওইখানে তার টাকা কাটবে, ডলার কেটে নেবে। যতক্ষণ পর্যন্ত কেউ মেসেজ দিবে না ততক্ষণ পর্যন্ত তার ডলার কাটবে না। খুব ভালো জিনিস এটা। সো এটা ক্লিক পার কস্ট না করে কস্ট পার ক্লিক করে দেন। আচ্ছা, এই যে লাস্টের কস্টটা কেটে দেন, মানে লাস্টের কস্টটা মুছে দেন। হ্যাঁ ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি, আচ্ছা ক্লিক থ্রু রেট, ঠিক আছে, সিটিআর, ওকে। অ্যাডভার্টাইজিং কম্পিটিশন, অ্যাডভার্টাইজিং কম্পিটিশন, অ্যাডভার্টাইজিং কম্পিটিশনের বদলে যদি লিখতে পারেন আর কি, পেইড ডিফিকাল্টি লিখতে পারেন, কিওয়ার্ড ডিফিকাল্টির নিচে পেইড ডিফিকাল্টিও লিখে দিতে পারেন। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং কম্পিটিশন আর পেইড ডিফিকাল্টি দুইটা একই জিনিস, যে কতটুকু কম্পিটিটিভ সেটা আমরা দেখি হইলো ডিফিকাল্টিজের উপরে নির্ভর করে, ঠিক আছে, লিখে দিয়েছেন সমস্যা নাই। আচ্ছা, ডিটেইল এক্সেল রিপোর্ট, কান্ট্রি স্পেসিফিক সার্চ ভলিউম ইফ ইউ নিডেড। অবশ্যই তো কান্ট্রি স্পেসিফিকই হবে, আপনি তো আর গ্লোবালি করবেন না। ওকে,
নিচে আসেন, কম্পিটিটর অ্যানালাইসিসে কি কি দিয়েছেন একটু দেখি। কম্পিটিটরস টপ পেজেস, আচ্ছা এখানে উল্লেখ করে দিবেন। সবাইকে একটা জিনিস বলি, কম্পিটিটরস টপ পেজেস কয়টা পেজ আপনি দিচ্ছেন সেটা উল্লেখ করে দিবেন। দেখা গেল কম্পিটিটর এমন একটা কম্পিটিটর যার টপ পেজই আছে ধরেন কিছু না হইলেও 30টা থেকে 35টা। সো আপনার ওই 35টা পেজেরই কিন্তু অ্যানালাইসিস করতে হবে। কি কি অ্যানালাইসিস করতে হবে? ওই 35টা পেজের মধ্যে কোন কোন কিওয়ার্ড আছে, কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্কডে, কোন কোন র্যাঙ্কিং আছে। হয়তো আপনি টুলস দিয়ে করতে পারবেন, বাট তারপরেও তাকে তো বুঝাই দিতে হবে আপনাকে। সে যখন এসে বলবে ভাই আমি এইটা বুঝতে পারতেছি না, আমার একটু বলেন, তখন তো আপনি বলতে পারবেন না ভাই আমি টুলস দিয়ে করছি, আমি এটা জানি না। সো এই টপ পেজ গুলো আপনি 10টা দিবেন না 15টা দিবেন, এটা ওখানে উল্লেখ করে দিবেন, ঠিক আছে? তারপরে কি কম্পিটিটরস অর্গানিক কিওয়ার্ডস, এটাও আপনি কয়টা দিবেন সেটা উল্লেখ করে দিবেন। যে টপ পেজের যদি আপনি দেন তো সেই ক্ষেত্রে দেখা গেল প্রথম 10টা পেজ দিবেন না প্রথম 15টা পেজ দিবেন না প্রথম 20টা পেজ দিবেন, সেটা আপনি উল্লেখ করে দিলেন। আচ্ছা, দেওয়ার পরে অর্গানিক কিওয়ার্ড সেই পেজের ভিতরে যেগুলো থাকবে ওইগুলোই অর্গানিক টপ কিওয়ার্ড বলে। সো টপ কিওয়ার্ড গুলো ওখানে যতগুলো থাকবে আপনি দিতে পারেন। তো ওখানে অর্গানিক কিওয়ার্ডস ওইরকমই থাকবে, ওইটা পরিবর্তন না করলেও সমস্যা নেই। বাট আপনি যদি দিতে চান যে হ্যাঁ আমি 50টা দিব, দিতে পারেন 50টা ওখানে স্পেসিফিক উল্লেখ করে। তারপরে কি ব্যাকলিংক রিপোর্ট এবং কম্পিটিটরস। ব্যাকলিংক রিপোর্ট এখানেও আপনি দিয়ে দিবেন যে টপ যে ব্যাকলিংক রিপোর্ট আছে সেটা কতগুলা পেজেরটা আপনি দিবেন। ব্যাকলিংক তো আপনি পুরো সাইটেরটা করতে পারবেন না, ব্যাকলিংকও কিন্তু প্রত্যেকটা পেজের সাথে পেজের হয়। সো আপনি ব্যাকলিংক যে রিপোর্টটা দিচ্ছেন সেটা কতগুলা পেজের জন্য দিচ্ছেন বা কতগুলা পেজের ব্যাকলিংক রিপোর্ট দিচ্ছেন সেটাও স্পেসিফিক ভাবে লিখে দিবেন যে আমি কম্পিটিটরদের এতগুলা পেজের ব্যাকলিংকের যে এগুলো আছে টপ ব্যাকলিংকের সাইট, সেই সাইটগুলো আমি আপনাকে তুলে দিব। আচ্ছা, তারপরে কি আছে কম্পিটিং ডোমেইনস অফ ইওর কম্পিটিটর। আচ্ছা, আপনার কম্পিটিটরস এর কম্পিটিং ডোমেইন হ্যাঁ দিতে পারেন, এটা এক্সট্রা সার্ভিস। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে কম্পিটিটরস ওয়েবসাইট অথরিটি এন্ড আদার মেট্রিক্স। অথরিটি হ্যাঁ এটাও দিতে পারেন। এটা দেওয়ার জন্য ওয়েবসাইট এসইও চেকার বলে একটা যে ওয়েবসাইট আপনাদেরকে পরিচয় করা দিয়েছিলাম, ওইটাতে গিয়ে শুধুমাত্র ডোমেইনটা লিখে দিবেন, এনাফ। ওইখানে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, কতটা ব্যাকলিংক করা আছে, কতটা কোয়ালিটি ব্যাকলিংক, মোজের জন্য কতটুকু ট্রাস্টেড, অনেক কিছু থাকবে। সো কম্পিটিটর অ্যানালাইসিসে সবই ঠিক আছে, দুইটা জিনিস শুধু নির্দিষ্ট করে দিবেন। একটা হইলো কম্পিটিটরস যারা আছে তাদের টপ পেজ কয়টা আপনি দিচ্ছেন এই একটা, আর একটা হইলো ব্যাকলিংকের রিপোর্ট দিচ্ছেন কয়টা পেজের, এই দুইটা একটু নির্দিষ্ট করে দিবেন। তা বাদে মোটামুটি ঠিক আছে। আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন তৈরি করে নেবেন এই কিওয়ার্ডের জন্য। একটু হচ্ছে যে রিসার্চ করবেন যে কোথায় কোথায় কারা কারা দিছে যে কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো সেটা কি কি হতে পারে না পারে, 3টা মিনিমাম দিবেন। কারণ কি যে এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা আছে সেটা থাকলেও এটা র‍্যাঙ্ক করতে হেল্প করে, এটা একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর, এটা দিয়ে দিবেন। আর সবার প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে যে আপনাকে মেসেজ করতে বলবেন অর্ডার প্লেস করার আগে, সবার প্রথমে উপরে লিখে দেবেন, ঠিক আছে? ওকে, তারপরে কি হইছে টুলস দ্যাট আই ইউজ। আচ্ছা, টুলস এর নাম আপনি আলাদা করে দিয়ে দিবেন, খুবই ভালো কথা, ব্যাপার না। আপনাকে কেন চুজ করা হবে, ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট, মানি ব্যাক গ্যারান্টি দেন না, প্রফেশনালরা মানি ব্যাক গ্যারান্টি দেয় না, মানি ব্যাক গ্যারান্টি বাদ। আপনি সাপোর্ট আফটার ডেলিভারি দিতে পারেন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এটাও দিতে পারেন, বাট মানি ব্যাক গ্যারান্টি না। এখন সে যদি খুব বাজে বায়ার হয় এরকম টাইপের, সে এসে যদি বলে যে ভাই ঘটনা হইলো আমার এটা পছন্দ হয় নাই, আমার মানি ব্যাক করো, আমার এটা কাজ করতেছে না। ফাইবার এমন একটা জায়গা, সে 6 মাস পরে এসে হচ্ছে যে আপনার ওই অর্ডার মানে কমপ্লিট হওয়া অর্ডার ক্যান্সেল করে দিতে পারে। আপনি চিন্তা করেন $600 একটা অর্ডার পাইছেন, তাই না? $600 অর্ডার, সো সেইটা আপনি কমপ্লিটও করছেন, সে আপনাকে 5 স্টার রেটিংও দিছে, দেওয়ার পরে সে 7-8 মাস পরে এসে ক্যান্সেল করে দিল।
দিলে কি হবে? ওই $600 তো আপনি তুলে নিছেন। তা আপনি মনে করতেছেন দূর ক্যান্সেল করুক, আমার $600 তো আমি তুলে নিছি। এর পরবর্তীতে আপনি যে অর্ডার গুলো পাবেন সে অর্ডারের টাকাই তুলতে পারবেন না যতক্ষণ না ওই $600 আপনার পূরণ হচ্ছে। সো খুবই বাজে একটা ব্যাপার এটা। ওই যে মানি ব্যাক গ্যারান্টি দিবেন না। হতে পারে এরকম ক্যান্সেল, মানি ব্যাক গ্যারান্টি না দেওয়ার পরেও হতে পারে, বাট মানি ব্যাক গ্যারান্টি কখনোই উল্লেখ কেউ করবেন না, মানি ব্যাক গ্যারান্টি বাদ। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর প্রাইস সেকশন দিছেন হইলো 5টা প্রফিটেবল কিওয়ার্ড। আচ্ছা, ভাই কি আছেন নাকি লেফট করলেন? আচ্ছা, ওকে ভাই একটু নিচে নিচে আসেন, একটু নিচে আসেন। ওই যে প্রাইসিং সেকশন দেখতে পাচ্ছি না। Left করছি। আচ্ছা, বাজিদ ভাই কে আছেন? কথা শুনতে পাচ্ছেন? ওকে, মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। সো আমি যতটুকু দেখতে পারছিলাম মনে হয় 5টা কিওয়ার্ড, 10টা কিওয়ার্ড বা 15টা কিওয়ার্ড এরকম টাইপের দিছিলাম। সো প্রাইসিং গুলো আমি দেখতে পারিনি ঠিক মতো। আচ্ছা, বাজিদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, সো 5টা, 10টা, 30টা। 5টাতে $15, 10টাতে হচ্ছে $25 এবং 30টাতে হইল $50। সো ওকে, আপনার প্রাইসিং সেকশন আমার কাছে মনে হয়েছে পারফেক্ট আছে, খুবই ভালো। ওকে, হ্যাঁ আপনারটা কিন্তু রেডি। হ্যাঁ, আপনি করতে পারেন, আপলোড করে দিতে পারেন। ওকে, আমাকে একটু টাইম দেন, আমার একটা কল আসছে। সরি, আমার এক ক্লায়েন্ট ফোন দিছিল আর কি। তাদের আবার একটা অ্যাড চলবে, সো এটা নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। আচ্ছা, সো বাজিদ ভাই মোটামুটি এটা ঠিক আছে। হ্যাঁ, আপনি চাইলে ওই ডেসক্রিপশনটা একটু আপনার মতো করে আর যে পয়েন্টগুলা লিখছেন, যে পয়েন্টগুলা যেভাবে বললাম ওইটা দিয়ে একটু অপটিমাইজ করে আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন 3টা অ্যাড করে আপনার কাজ হবে শুধু ডেসক্রিপশনটা আপনার নিজের মতো করে লেখা, এক যে পয়েন্টগুলা দিছেন ওইটার মধ্যে যেভাবে নির্দিষ্ট করে দিতে বললাম নির্দিষ্ট করে দেওয়া, 2 3 নাম্বার হচ্ছে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা আছে সেকশন, ওই সেকশনে 3টা কোশ্চেন দিবেন, 3টা উত্তর দিবেন। এই করে নিয়ে একটা ছবি বানাবেন, গিগ আপলোড করে দিবেন, আপনারটা রেডি। ঠিক আছে ভাই? ওকে। আচ্ছা ভাই, ছবি ফটোশপে করলে তো সমস্যা নাই? না, আমি যেটা দেখাইছি সেটা হইলো মানে যারা আমাদের মতো, মানে আমার নিজের মতো কুড়িয়ে টাইপের মানুষ আছে তাদের জন্য। ঠিক আছে? ফটোশপে করলে আপনারটা আরো বেশি চকচক করবে বা ইলাস্ট্রেটরে করলে আরো বেশি ভালো হয়। তো সাইজটা দিয়ে নেবেন, সাইজ হচ্ছে সর্বনিম্ন 550 বাই 370। এরপরে গিয়ে আপনি যদি সাইজ আর একটু বাড়িয়ে নিতে চান নিতে পারেন, বাট দুই পাশ উপর নিচ মানে চারপাশে একটু ফাঁকা রেখে দিবেন যাতে ওইটা সেন্টারে থাকে, আপনি যাই লিখেন না কেন সেটা সেন্টারে থাকে। তাতে কি হবে, যারা মোবাইলে দেখবে যেসব বায়ার পারফেক্টলি দেখতে পারবে, যারা কম্পিউটারে দেখবে তারাও দেখতে পারবে, ট্যাবে দেখলে তাও হবে। ঠিক আছে, এটুকু করে দিলে না। ওকে, সো বাকি আর কারোর কোনো প্রশ্ন আছে এই আনুষঙ্গিক? যদি না থাকে তাহলে আজকের মতো আমরা বিদায় জানাতে চাচ্ছি, অলরেডি আমাদের 10 মিনিট এক্সট্রা। না ভাই, কোনো সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, সো আজকের মতো ক্লাস এখানে শেষ। আপনারা গিগটা একটু জলদি জলদি তৈরি করেন যেন আমরা পরবর্তী যে ইয়েটা আছে সেটাতে যাইতে পারি, এবং এখনো আপনাদের গিগ কিভাবে আপলোড করতে হয় সেইটা কিভাবে
পারফেক্টলি দিতে হয় সেটা এখনো শেখানোর ব্যাপার আছে। ঠিক আছে? ওকে, সো গিগের ডকুমেন্ট সবাই রেডি করে ফেলেন, আমি দেখাই দিব যে কিভাবে পারফেক্টলি একটা গিগ আপনি আপলোড করবেন, যে কোনো জায়গাতে ভুল হবে না, না হলে আবার মাঝে মাঝে ওয়ার্নিং আসে যে আপনার গিগ আপলোড ঠিক হয় নাই, তখন আবার আপনাকে নতুন করে আপলোড করতে হবে। সো এটা আমি দেখাই দিব। এজন্য গিগটা তৈরি করেন সবাই, যে ডকুমেন্টে হ্যাঁ একদম গিগ রেডি, জাস্ট কপি পেস্ট করে আপনি পাবলিশ করে দিতে পারবেন, এই পর্যন্ত রাখেন। ঠিক আছে? ওকে ভাই। সো আচ্ছা ভাই, ছবি কি 3টা না 2টা? একটা? ছবি একটাও করতে পারেন, দুইটাও করতে পারেন। বেস্ট হয় আপনি যদি ইংলিশে একটা স্ক্রিপ্ট লিখে সেটা খুব সুন্দর ভঙ্গিমায় বসে একটা ভিডিও করে দিতে পারেন আপনার গিগ বা সার্ভিস সম্পর্কে, এটা বেস্ট হয়। ওকে, সো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।